بسم الله الرحمن الرحيم ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير وهو على جمعهم إذا يشاء قدير وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العظيم ইরশাদ হচ্ছে তার কুদরতের অন্যতম নিদর্শন হচ্ছে স্বয়ং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি
এই দুয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তিনি যখন চাইবেন তখন এদের সবাইকে আবার জমা করতেও সক্ষম হবেন। হে মানুষ, যে বিপদ আপদই তোমাদের ওপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতেরই কামাই। তা সত্ত্বেও তিনি তোমাদের অনেক অপরাধ এমনি ক্ষমা করে দেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দকে আসন গ্রহণ করব। শুরুতে আসন গ্রহণ করছেন আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, মানার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ডক্টর আব্দুল। আসন গ্রহণ করছেন আজকের এই সেমিনারের প্রবন্ধকার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম। আসন গ্রহণ করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক মেজর এ.কে.এম. শাকিল নওয়াজ। আসন গ্রহণ করছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাবেক অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রকৌশলী শেখ আলামী। সম্মানিত উপস্থিতি, অতিথিবৃন্দের আসন গ্রহণের মাধ্যমে আমাদের এই সেমিনারের প্রথম পর্ব শুরু হলো। আজকের এই সেমিনারটি একটি গুরুত্বপূর্ণ সেমিনার। প্রায় 20 কোটি মানুষের বসবাস আমাদের বাংলাদেশে। ভূতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী এবং তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ এলাকা। বাংলাদেশের ভিতর দিয়ে যে কয়েকটি প্লেট দিয়েছে এবং যে ভূমির যে গঠন, বিগত 400 বছরে থেকে 1000 বছর পর্যন্ত এই অঞ্চলে বড় কোনো ভূমিকম্প হয়নি। এবং এই ভূমির অভ্যন্তরে যে তার ভিতরে যে গঠন প্রণালী এবং ভূমিকম্পের যে কারণগুলো বিদ্যমান, সেই যে সমস্ত কারণে ভূমিকম্প হয় সেই সমস্ত কারণগুলো এই অঞ্চলে বিদ্যমান। তো ভূমিকম্প প্রতিরোধের জন্য সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আরেকজন গুরুত্বপূর্ণ আলোচক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক জনাব সাব্বির মোস্তফা খান। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। এই প্রেক্ষাপটে আমাদের দেশে, বিশেষ করে আমরা যদি শহরগুলোর কথা চিন্তা করি, বিশেষ করে ঢাকা শহরে, এবং সকলেরই অভিমত, বিশেষজ্ঞদের অভিমত, যে এখানে যদি কোনো বড় ধরনের ভূমিকম্প হয়, যে ডিজাস্টার হবে, সেই ডিজাস্টার থেকে এই বিপুল জনগোষ্ঠীকে আসলে কম ক্ষতির মধ্যে তাদেরকে রেস্কিউ করা খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এখনই উদ্যোগ নেওয়া দরকার। সেই বিষয়গুলো সামনে রেখে আজকে আমরা সেমিনার আয়োজন করেছি। তো এই সেমিনারে সম্মানিত প্রবন্ধকার সেই বিষয়গুলো নিয়ে আসবেন, অতিথিবৃন্দ কথা বলবেন। আমরা এই সেমিনার থেকে একটি সুপারিশমালাও আমরা পেশ করব, যাতে করে যথাযথ কর্তৃপক্ষ সে আলোকে দেশের জনগণের জীবনমাল হেফাজত, প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে কম ক্ষতির মধ্যে তাদেরকে যাতে করে স্বাভাবিক জীবনে তাদেরকে ফিরিয়ে নেওয়া যায়, সেই ব্যবস্থা যাতে কর্তৃপক্ষ এবং যারা রাষ্ট্র ক্ষমতা আছেন তারা নেন, সেই বিষয়গুলি আমরা এখান থেকে সেমিনার থেকে সুপারিশমালা পেশ করব। এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ভূপ্রযুক্তি এবং ভূগর্ভ বিশেষজ্ঞ জনাব প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম। আমি সম্মানিত প্রবন্ধকারকে আমাদের সামনে প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত বিশেষজ্ঞ অতিথিবৃন্দ, ঠিক আছে। সম্মানিত সভাপতি, আমন্ত্রিত বিশেষজ্ঞ অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ভূমিকম্প ঝুঁকি প্রেক্ষিত বাংলাদেশ। আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ভূমিকম্প হয় এবং আমাদের দেশেও মাঝে মাঝে ছোট ছোট ভূমিকম্প হয়। আমরা নিজেরাও টের পাই এবং পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারি। তখন আমাদের মানে অনেকটা কিছুটা কি বলা যায়, মিডিয়াগুলিতে হইচই শুরু হয়। আবার 10-15 দিন, 1 মাস পরে আবার সব ঠান্ডা হয়ে যায়। আসলে আমরা এই ভূমিকম্পটা ঝুঁকি বাংলাদেশ কি অবস্থা, এটা সম্পর্কিত সচেতনতাটা দরকার, জানা দরকার আমাদের। এটা আসলে কি, কেন হয়, কিভাবে হয়, হলে কি হয়, এবং এটা থেকে আমরা পুরোপুরি মুক্তি পাবো না, কিন্তু এটার ক্ষয়ক্ষতি মানে মিটিগেশন করা যায়। মিটিগেশন মানে হলো পুরা কাউন্টার মেজার না, মানে কমানো যায়। সেই জিনিসগুলি আজকে আমরা একটু আলাপ করব। এবং এখানে যে মানে ব্যক্তিবর্গ বা সভাপতি মহোদয় আছেন, উনি কিন্তু মানে এই রিলেটেডেই বিশেষজ্ঞ। এবং এখানে এই রিলেটেড আরেকজন ব্যক্তি আছেন, যিনি হলেন সাবেক ডিজি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। উনি এই রিলেটেড অনেকগুলি কাজ করেছেন। মানে ভূমিকম্প বিষয়টা হচ্ছে কি, এই রিলেটেড কাজ করার অনেকগুলি সেক্টর আছে। আমরা আমি একটা সেক্টরে কাজ করি, উনি আরেকটা সেক্টরে কাজ করেন। হ্যাঁ, মানে জিওলজিস্ট আরেকটা সেক্টরে কাজ করেন। এটা মানে ইভেন মানে সোশ্যাল ওয়ার্কার যারা, তারাও এইটার সাথে কাজ করেন। অর্থাৎ এইটা যেহেতু একটা বড় একটা বিষয় এবং এটা পলিসি মেকিং এর সাথে রিলেটেড, এটা দেশের সাথে রিলেটেড, এটা সমাজের সাথে রিলেটেড, এখানে সর্বস্তরের লোকজন এটার সাথে ইনভলভ থাকে। এক একজন এক একটা সেক্টর নিয়ে কাজ করেন। আমরা যেটা কাজ করি সেটা নিয়েই আমি আমার যে বিগত 25 বছরের এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা সিভিল ইঞ্জিনিয়ারিং এ এবং আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এ, সেটা নিয়েই আমরা আলাপ করব। তার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টা দিচ্ছি এই কারণে যে আমি যে বিষয়গুলি বলবো সেটার রিলেভেন্সটা খুঁজে পাওয়ার জন্য। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম। আমার স্পেশালাইজেশন হচ্ছে ভূমিকম্প এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং আমি পিএইচডি করেছি ভূমিকম্প বা আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এর উপরে জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে। এই রিলেটেড এটা হচ্ছে আমার সাবজেক্ট। আমরা আজকে যেই জিনিসগুলি দেখব সেটা হচ্ছে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার আসলে সম্ভাবনা কত, হলে এটা কোথায় হওয়ার পসিবিলিটি বেশি, এবং কোন এলাকায় কি সমস্যা হতে পারে, ভূমিকম্প হলে কি কি সমস্যা হয়, এবং এর জন্য যে ক্ষয়ক্ষতি বা জানমালের ক্ষতি হয় বা একটা ডিজাস্টার হয়, এইটার জন্য আসলে দায়ী কে, মানে এটার জন্য, এবং এটা কমানোর কোনো উপায় আদৌ আছে কিনা। আমরা জানি যে পুরো ওয়ার্ল্ডে একটা বলে রিং অফ ফায়ার বলে একটা বেল্ট আছে, যেটা জাপানের পাশ দিয়ে গিয়ে এইভাবে বাংলাদেশের কাছে পর্যন্ত আসছে। এই যে মানে রিং অফ ফায়ার বলে, দেখা যায় যে বেশিরভাগ বড় বড় ভূমিকম্পগুলি এই লাইন বরাবর হচ্ছে। অন্য জায়গায়ও হয়,
সেটার একটু মাত্রাটা কম, এবং এখানে এই লাইন বরাবর হওয়ার মানে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, অর্থাৎ ঘন ঘন হয় এবং বড় বড় আর্থকোয়েক হয়। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে আসলে, এবং আমরা কোথায় আছি সেটা যদি আপনারা দেখেন যে ওইটার খুব কাছাকাছি আছি, তবে মানে লাকিলি আমরা একদম ওইটার উপরে পড়ি নাই। এটা হচ্ছে আমাদের লাক ফেভার করছে, বাট একেবারে মুক্ত হই নাই। কারণ হলো আমরা যদি দেখি যে এখানে আমরা হলাম এখানে, এবং তার কাছে দেখেন প্লেট বাউন্ডারি গুলি দেখা যাচ্ছে, এবং খুব কাছে আমাদের প্লেট বাউন্ডারি গুলি হলো খুব কাছে, অর্থাৎ পুরো পৃথিবীটা অনেকগুলি প্লেটে বিভক্ত, এবং সেই প্লেটগুলি একটার সাথে একটা মুভমেন্ট হচ্ছে, একটার সাথে একটা সংঘর্ষ হচ্ছে, কোনোটার সাথে দূরে চলে যাচ্ছে, এই জিনিসগুলি হচ্ছে। এই যে প্লেট বাউন্ডারিগুলি, এই প্লেট বাউন্ডারিগুলিতেই ভূমিকম্পের সোর্স বা এপিসেন্টার বা উৎপত্তিস্থল সবচেয়ে বেশি, এবং 90% বা 95% এর চেয়েও বেশি। এর বাইরেও যে হয় না তা না, এর বাইরেও হয়, কিন্তু সেগুলির এক্সপ্লেনেশন মানে অনেক ক্ষেত্রে অনেক এখনো পর্যন্ত সায়েন্টিস্ট অনেক অনেক কিছু আবিষ্কার করতে পারে নাই, বাট এটা সবচেয়ে বেশি প্লেট বাউন্ডারিতে। তাহলে আপনি দেখেন আমরা কিন্তু প্লেট বাউন্ডারির খুব কাছেই আছি। এবং আমরা যদি মানে বাংলাদেশের মধ্যে আপনার ডান পাশের যে ফিগারটা আছে, এখানে যদি দেখেন যে এখানে যে ফল্ট লাইনগুলি কালো দিয়ে যেগুলি দেখানো আছে কালো লাইন দিয়ে, সেটা হচ্ছে বিগত মানে অনেক বছর যাবত এখানে বড় ভূমিকম্প হয় নাই, কিন্তু এটা হলো হওয়ার জায়গা। হয় নাই কিন্তু হওয়ার জায়গা। এর মানে কি কি মিন করে? এর মানে মিন করে যে এটা যে কোনো সময় হতে পারে, এনি টাইম ইট ক্যান হ্যাপেন। তাহলে আমরা কিন্তু সময় কবে হবে কেউ বলতে পারবো না। মানে এই প্রেডিকশনটা এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি না, সায়েন্টিস্টরা এখনো পর্যন্ত এটা আবিষ্কার করতে পারে না। এবং ওই যে সোর্সগুলি বা প্লেট বাউন্ডারিগুলি, ওইটার স্টাডি থেকে যেই আমাদের সাইজমিক জোনেশন ম্যাপটা করা আছে, তার মানে হলো ভূমিকম্পের মাত্রাটা কোথায় বেশি হবে কম হবে সেটা আপনার বামে যে ম্যাপটা আছে এখান থেকে কিছুটা আন্দাজ করতে পারবেন। এখানে এটা কিন্তু রিক্টার স্কেলে দেওয়া না, এটা অন্য একটা মাত্রায় দেওয়া, যেটা হয়তো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। বাট এইটুকু বোঝার চেষ্টা করেন যে আমাদের এই যে এখানে লাল যে ডান পাশে যে লাল যে দাগটা আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফল্ট লাইন, মানে প্লেট বাউন্ডারি। আর বাংলাদেশের ভিতরেও ছোট ছোট অনেকগুলি ফল্ট লাইন আছে। সবগুলি মিলাইয়া প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস করে মানে ফাইনালি যেটা করা হলো সেটা হচ্ছে বাম পাশে যেটা দেওয়া আছে, আপনি দেখেন বাংলাদেশকে অনেকগুলি জোনে ডিভাইড করা আছে। সিলেটের দিকে দেখেন 0.36 সবচেয়ে বেশি মাত্রা, কারণ হলো ওইটা সোর্সের খুব কাছে। তারপরে হলো আপনার ঢাকা এবং চিটাগাং, ঢাকার পাশ দিয়ে এবং চিটাগাং সহ মিলে তার চেয়ে একটু কম, তারপর আর একটু কম, এভাবে যাচ্ছে। তার মানে হচ্ছে খুলনার দিকে গিয়ে মাত্রাটা অনেক কম। কেন কম? এটা সোর্স থেকে ডিস্টেন্সটা দূরত্বটা বেশি। এটা হচ্ছে সহজ এক্সপ্লেনেশন বোঝার জন্য। কিন্তু এখান থেকে আবার একটা জিনিস ভুল ইনফরমেশন আসতে পারে, তাহলে কি খুলনা সেফ? না, এখানে আরেকটা ফ্যাক্টর জড়িত আছে, সেটা হচ্ছে যে সোর্স থেকে যত কাছে হবে সেখানে যেমন ইন্টেন্সিটি বেশি হবে, আবার সোর্স থেকে দূরে কিন্তু মাটির কন্ডিশনটা নরম, কাদা, তাহলে সেইটা আবার মানে আরেকটা ফ্যাক্টর জড়িত হয়ে গেল। সেই কারণেও এখানে ওইটা মানে কয়েক গুণ বেড়ে যায় উপরের দিকে। ভূমিকম্পটা ট্রাভেল করে হলো মানে কঠিন শিলার মধ্য দিয়ে ভূমিকম্পটা মানে ট্রাভেল করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তার মানে হচ্ছে যে আমার খুলনায় যাচ্ছে কিন্তু কঠিন শিলার ভিতর দিয়ে যাচ্ছে। কঠিন শিলাটা কোথায়? হয়তো খুলনাতে 10 কিলোমিটার নিচে, মধ্যপাড়াতে হয়তো মানে 400 ফুট নিচে। সিলেটে আপনারা জানেন যে সিলেটের একটা ডাউকি ফল্ট আছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার সিলেটে, সেই যে বর্ডারটা, ওই বর্ডারটা একটা ফল্ট লাইন।
আপনারা দেখেন বর্ডারের ওই পাশে হলো ইন্ডিয়া এবং সেখানে কঠিন শিলাটা হলো উপরে, আর বাংলাদেশে হলো ওই কঠিন শিলাটা অনেক নিচে। এবং আমরা যে ওখানে যে পাথর আহরণ করে সেগুলি কিন্তু সব ইন্ডিয়া থেকে আসে, মানে বাংলাদেশে আহরণ করে। তার মানে হচ্ছে ওইখানেও একটা ফল্ট, ওইটা একটা ফল্ট লাইন। মানে সিলেটের যে সিলেটে বাংলাদেশ এবং মানে ইন্ডিয়ার যে বাউন্ডারি বা ডাউকি ফল্ট। তার মানে আমরা কি বুঝলাম যে মানে ফল্ট লাইন বা সোর্স থেকে যত দূরে তত ইন্টেন্সিটি কম, আবার মাটির অবস্থা খারাপ হওয়ার কারণে ওইটা আবার কমটাও আবার মানে কি হয়, ম্যাগনিফাই হয়। তার মানে আলটিমেটলি আমরা সারা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় ভূমিকম্পের ঝুঁকিতে আছি। এবং ওই যে একটু আগে আমি যে ইনফরমেশনটা দিলাম এটা বোঝানোর জন্য যে আমরা মধ্যপাড়াতে, আমরা জানেন যে কঠিন শিলা প্রকল্প আছে, সেখানে 300-400 ফিট নিচে গেলে আপনার পাথর পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে মানে বিক্রি করা হচ্ছে। সেই জিনিসটা, সেই শিলাটা খুলনাতে গেলে কিন্তু আপনি 5-10 কিলোমিটার 15 কিলোমিটার নিচে পাবেন, আবার চিটাগাং গেলে হয়তো আরেকটা ডিস্টেন্স হবে। তার মানে হচ্ছে কি, এখান থেকে আরেকটা ইনফরমেশন আপনি পেলেন। সেই ইনফরমেশনটা কি, পুরো বাংলাদেশের 80-90% যে মাটি, এটা কিন্তু মানে খুব রিসেন্ট ডিপোজিট বলে আমরা, মানে মানে বয়স খুব কম। মানে স্যার ভালো বলতে পারবেন যে জিওলজির ল্যাঙ্গুয়েজে যখন মাটির বয়স বলা হয় তখন কিন্তু মিলিয়ন ইয়ার্স হলো তার ইউনিট। মানে মিলিয়ন ইয়ার্স মানে এটা খুবই ইয়াং আর কি। মিলিয়ন ইয়ার্স মানে হলো খুবই ইয়াং। হ্যাঁ, তো বাংলাদেশের যে মাটি এটা হচ্ছে খুবই ইয়াং ডিপোজিট। ইভেন হিমালয় পাহাড়টাকেও ইয়াং বলা হয়। তা মানে স্যার হয়তো কিছু বলবেন এই দিকে। তো এই যে মানে আমাদের যে মাটিটা, এটা হচ্ছে একেবারে ইয়াং, মানে পলি মাটি, নরম, হয় নরম কাদা, না হলে লুজ বালি, দুইটারই প্রবলেম আছে। প্রবলেমগুলো আমি বলবো সামনে। এবং এটা হচ্ছে মানে কিছুটা গোছানো, মানে অর্থাৎ একটু সামারাইজ করা, যে আমাদের বাংলাদেশের জন্য ভূমিকম্পের উৎপত্তি স্থলটাকে চিহ্নিত করা। একটা দেখেন, একটা বড় করে দেখানো আছে, এটা হচ্ছে প্লেট বাউন্ডারির কারণে। প্লেট বাউন্ডারি মানে হচ্ছে একেবারে ইন্টারন্যাশনাল প্লেট বাউন্ডারি। ইন্টারন্যাশনাল প্লেট বাউন্ডারি আমার বাংলাদেশের পাশ দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে ঝুঁকির বিষয়। তারপরে হচ্ছে আমাদের ভিতরে মধুপুরে একটা ফল্ট আছে, আর একটা হচ্ছে ডাউকি ফল্ট। এই তিনটা হচ্ছে মেজর। আরো ছোটখাটো অনেকগুলি আছে, সেগুলি মেজর না। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে পাস্ট আর্থকুয়েক, অর্থাৎ অতীতে যে আর্থকুয়েক গুলি হয়ে গেছে সেইগুলি দেখেন, বড় গোল্লা মানে হলো বড় আর্থকুয়েক, ছোট মানে হলো ছোট, এভাবে এটা সাজানো আছে। তার মানে হচ্ছে এখানে এই যে গোল্লাগুলি দেখে বোঝা যায় যে আর্থকুয়েকের সোর্স কোন দিকে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? আপনার ওই যে ফল্ট লাইন যেদিকে আছে দেখেন তার কাছাকাছি, এটার সাথে পুরো মিলে। এবং খুলনার দিকে দেখেন কম, একদম সুন্দরবনের ওখানে দেখেন একটা আছে। তার মানে আপনার অনেকগুলি আছে, যেমন ওইখানে সুন্দরবনের ওইখানে হয়তো মানে আমরা এখনো ফল্ট লাইন আবিষ্কার করতে পারি নাই, কিন্তু হয়তো ওখানে আছে। এখন আমরা আসি মেজর ফ্যাক্টরস অফ আর্থকুয়েক ইনডিউস ড্যামেজ, মানে ভূমিকম্পের সময় আসলে যে ক্ষয়ক্ষতিটা হয়, মেজর ফ্যাক্টর কি, মানে কি কি কারণে হয়। ভূমিকম্প এটা একটা ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক একটা বিষয়। এটা হবে, ছোট বড় এটা হতে থাকবে, এটা ন্যাচারাল ফেনোমেনা। যে সাইক্লোন যেভাবে হয় সেভাবে এটাও হতে থাকবে। বাট এইটার কারণে আপনার সমস্যাটা কি, সমস্যাটা হয় কেন, ক্ষয়ক্ষতি হয় কেন, আমাদের মানে বিল্ডিং ধসে পড়ে কেন। এক নাম্বার প্রবলেম হচ্ছে ডিস্টেন্স ফ্রম এপিসেন্টার। এপিসেন্টার যেখানে, সেখান থেকে যত ডিস্টেন্স কাছে হবে আপনার এই বিল্ডিংটা, আপনার এই ভবনটাকে রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে এক নাম্বার ফ্যাক্টর। দুই নাম্বার হলো সাইট অ্যাম্প্লিফিকেশন ইন সফট সয়েল, মানে নরম কাদা মাটি যেখানে থাকবে সেখানে ভূমিকম্পটা নিচে কঠিন শিলার থেকে উপরের দিকে যখন উঠে এটা অ্যাম্প্লিফাই হয়ে যায়, মানে বেড়ে যায়। যার কারণে আমি বললাম যে খুলনা বাগেরহাট এই ডিস্টেন্স গুলি, এটা ডিস্টেন্স বেশি, বাট ওই যে নরম কাদা মাটির কারণে আবার এটা বেড়ে যাবে। এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর জড়িত।
তিন নাম্বার হলো লিকুইফ্যাকশন। লিকুইফ্যাকশনটা কি? সহজভাবে যদি বলি, বালি যদি টাইট না হয়, আপনারা দেখেন যে বালি, হ্যাঁ, মানে আপনার কনস্ট্রাকশন সাইট আপনারা অনেকে বালি দেখছেন, হাত দিলে হাত ঢুকে যায়, এটা হচ্ছে একেবারে লুজ। আবার অনেক জায়গায় আপনারা বালি দেখছেন মানে টাইট, একদম শক্ত, আঙ্গুলে ঢুকানো যায় না, এরকম বালিও আছে। তার মানে দুইটার মধ্যে দুইটাই বালি, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে একটা লুজ আর একটা হলো টাইট, একটা হলো ডেন্সিটি বেশি আর একটা হলো ডেন্সিটি কম, এই হলো ডিফারেন্স। এখন যদি আমার মাটির ভিতরে যে আমার বালিটা আছে, সেই বালির সাথে পানি আছে, বালির সাথে পানিও আছে, যখন শেক হয় বালি পানি, এটা যদি লুজ থাকে তাহলে বালি আর পানি মিক্স হয়ে এটা টোটাল জিনিসটা লিকুইডের মতো বিহেভ করে, অর্থাৎ এটা আর ভার, মানে বিল্ডিং এর ভার বহন ক্ষমতা থাকে না। এটাই হলো লিকুইফ্যাকশন, সহজভাবে একদম যদি বলি, এটাই হচ্ছে লিকুইফ্যাকশন। এই লিকুইফ্যাকশন যদি হয় তাহলে ওইখানে উপরের স্থাপনা আপনি রক্ষা করতে পারবেন না। এরপরে হলো রেজুনেন্স। রেজুনেন্স হলো কম্পন, ভাইব্রেশন, এইটার একটা রেজুনেন্স আছে। আমরা অনেক সময় বলি যে, মানে অনেক সময় বলে না যে এমনি নাচুনে বুড়ি, তারপরে যদি পরে ঢোলের বাড়ি, তাহলে তো সে একটু বেশি নাচবে। অনেকটা এরকমই প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট কম্পনে কাঁপতে চায়। আমার বিল্ডিংটাও একটা নির্দিষ্ট কম্পনে কাঁপতে চায়, আমার যে মাটিটা সেটাও একটা নির্দিষ্ট কম্পনে কাঁপতে চায়, তার একটা ন্যাচারাল মানে ফ্রিকোয়েন্সি আছে। যে ভূমিকম্পটা আসলো সেইটারও একটা ফ্রিকোয়েন্সি, মানে ডমিনেন্ট ফ্রিকোয়েন্সি আছে, সেইটা এইটা এই দুইটা যদি মিলে যায় বা কাছাকাছি হয় তাহলে সেইখানে এটা রেজোনেন্স বলে। মানে রেজোনেন্সের বাংলাটা আমি মনে নাই, রেজোনেন্সের একটা বাংলা আছে আমি ভুলে গেছি, রেজোনেন্স বলে। রেজোনেন্স মানে হলো মানে অনুনাদ বলে, মানে সম্ভবত অনুনাদ বলে। তো রেজোনেন্স মানে হলো ওই সময় এটা সবচেয়ে বেশি কাঁপবে। মানে যদি ভূমিকম্পের যে কম্পন এবং আমার যে জিনিসটা আছে সেটার কম্পন, মানে দুইটা যদি মিলে যায় তাহলে ওটা রক্ষা করাটা কঠিন হয়ে যাবে। এরপর হলো আপনার সফট স্টোরি। সফট স্টোরিটা আমি পরে দেখাচ্ছি। এখানে আমি যেটা বুঝাচ্ছি যে সোর্স থেকে যত দূরে যাই, অ্যাটেনুয়েশন মানে হলো কমে যাওয়া, কমে যায়, আবার মানে নরম কাদার ভিতর দিয়ে যখন উপরে উঠে তখন আবার বেড়ে যায়। এই যে ফেনোমেনাটা, এইটা হলো ভূমিকম্পের ক্ষেত্রে মানে সহজভাবে বোঝার জন্য আমি অলরেডি এক্সপ্লেন করেছি এটা। সফট স্টোরির যে বিষয়টা সেটা দেখেন, সেটা হলো বিল্ডিং এ আমরা জানি যে আমাদের ঢাকা শহরে বেশি এটা, এখন সারা বাংলাদেশে এইভাবে হচ্ছে। আমাদের টাইম সম্পর্কে একটু ধারণা দিন। আচ্ছা, আমাদের দেশের একটা প্র্যাকটিস হলো আমরা গ্রাউন্ড ফ্লোরে কি পার্কিং রাখি, তার উপরে হলো আমার মানে রেসিডেন্সিয়াল বা অফিস যাই হোক। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে যে মানে গ্রাউন্ড ফ্লোরে ওয়ালগুলি নাই, উপরে ওয়ালগুলি আছে। এই যে দেখেন এই দুইটা বিল্ডিং এর ছবি দেখানো আছে, ভূমিকম্পের সময় এটা জাস্ট ভেঙে পড়লো, উপরে কিন্তু ইনট্যাক্ট, টোটাল জিনিসটা ইনট্যাক্ট আছে, শুধুমাত্র নিচে যে মানে কলামগুলি ভেঙে গিয়ে এরা বসে গেছে বা ফেলে পড়ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমার গ্রাউন্ড ফ্লোরে একটা সফট স্টোরি তৈরি হচ্ছে, অর্থাৎ অন্য ফ্লোর গুলি হলো শক্ত, নিচের ফ্লোরটা হলো নরম। এইটাকে বলা হয় সফট স্টোরি। এইটার কারণে এই পর্যন্ত যতগুলি ভূমিকম্প পৃথিবীতে হলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এইটার কারণে। এবং এটা আমাদের বাংলাদেশে এখন ইদানিং আবার আরেকটা কালচার বা ট্রেডিশন তৈরি হচ্ছে, সেটা হলো মানে নিচে কিছু কিছু কলাম ডাবল হাইট, মানে একটু হাইট বেশি, তার উপরে গিয়ে একটু দেখতে ভালো লাগে, হ্যাঁ, আর্কিটেকচারাল ডিজাইনে। এইটাও কিন্তু একটা প্রবলেম। এটাও প্রবলেম, মানে হচ্ছে যদি ওইটা অ্যাড্রেস করে প্রপারলি ডিজাইন করা না হয় তাহলে প্রবলেম, যদি এটা প্রপারলি ডিজাইন করা হয় তাহলে কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে সফট স্টোরি জিনিসটা ক্লিয়ার, যে আমাদের বিল্ডিং গুলি, আমাদের যে যে ভবনগুলি আমরা তৈরি করি, এগুলিতে নিচে পার্কিং থাকার কারণে বা যে কোনো কারণে ওপেন থাকার কারণে, উপরের দিকে ওয়াল থাকার কারণে উপরেরটা শক্ত, নিচের দিকে নরম, এই সমস্যাটার কারণে
মানে যত ফেলিওর গুলো হচ্ছে নিচে নিচে ফেল হলে পুরোটাই ফেল করবে। লিকুইফ্যাকশনের কথা তো বললাম, যে মাটিটা যদি ভার বহন ক্ষমতা হারাই ফেলে তাহলে বিল্ডিংটা জাস্ট কাত হয়ে পড়ে যাবে। নেক্সট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বিল্ডিং গুলিতে, যে কনক্রিটের বিল্ডিং গুলিতে জয়েন্ট গুলি, বিম কলাম জয়েন্ট গুলিতে নাম্বার ওয়ান হলো এখানে রড সবচেয়ে বেশি, কারণ কনক্রিটটা ঠিক মতো ঢুকে না, কনক্রিটের কোয়ালিটি যদি খারাপ হয়, এবং রড ওইখানে যেভাবে বাঁকানো দরকার ছিল, বাঁকানোর একটা সিস্টেম আছে, সেগুলি ঠিক মতো হয় না। আমি মানে যত সাইট ভিজিট করি বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো 80% কেস মানে ঠিক মতো হয় না, ঠিক মতো ওই জায়গাগুলিতে। মানে ওয়ার্ল্ডে এই পর্যন্ত যত ভূমিকম্প হলো, কেস স্টাডি বলে বেশিরভাগ ক্ষেত্রে ফেলিওর গুলি স্টার্ট হয় হলো জয়েন্ট ফেলিওরের মাধ্যমে। জয়েন্ট ফেলিওর মানে হলো বিম কলামের জয়েন্ট, ওই জায়গাটাতে হলো কনক্রিটটা ঠিক মতো ঢুকে না, আবার ওইখানে হলো আমার এই যে রড গুলি যেভাবে বাঁকানো দরকার ছিল সেভাবে বাঁকানো হয় না। এই দুইটা কারণে এখানে ফেলিওর গুলি হয়। আমাদের বাংলাদেশের জন্য আরেকটা স্পেশাল প্রবলেম, এটা হলো একদম বাংলাদেশের জন্য সবচেয়ে স্পেশাল, অন্য দেশে এটা কম আছে অনেক দেশে। সেই স্পেশালিটিটা কি? এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা যে পলিমাটি দ্বারা গঠিত এবং নদী নালা খাল বিল প্লাস হলো পুকুর, এটা আমাদের অসংখ্য। মানে গ্রামে এমন কোনো বাড়ি নাই যেখানে বাড়ির পাশে পুকুর নেই। এখন দেখেন প্রবলেমটা হচ্ছে যে ওয়াটার ফ্রন্ট, মানে কারণ নদীর পাড়ে আমি একটা লেক ভিউ বা রিভার ভিউ বিল্ডিং বানাইলাম, হ্যাঁ, সবচেয়ে আকর্ষণীয় কিন্তু এটা, হ্যাঁ, সেল করার সময় সবচেয়ে বেশি দামে সেল হয়। এইটার প্রবলেমটা কি? এটার প্রবলেমটা দেখেন, এটার প্রবলেম যদি ওখানে বালি যেটা আছে সেটা লুজ বালি হলে সেটা লিকুইফ্যাকশন হবে ভূমিকম্পের সময়। লিকুইফ্যাকশন যখন হলো, এটা তো লিকুইফ্যাকশন হওয়া মানে হলো অলমোস্ট লিকুইড হয়ে যাওয়া। লিকুইড হয়ে যাওয়া মানেই হলো যে পাশে হলো নদী বা পুকুর বা লেক যাই হোক না কেন, তার মানে ওটা হলো ডাউন, এইখানে হলো পানি, তাহলে পানি কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। মাটি ছিল বলে তো এটা ছিল, এখন তো মাটি নাই, এখন এটা কি হয়ে গেছে? লিকুইড হয়ে গেছে। এখন পুরাটাই মানে নদীর দিকে পুকুরের দিকে যাওয়া শুরু করবে। এই যে যাওয়া শুরু করবে, এই যে লোডটা, এই ফোর্সটা, এটা ট্রেমেন্ডাস, অনেক বেশি, এবং এইটাকে ধরে রাখার জন্য যে মাটি ছিল সেই মাটিও লিকুইড হয়ে গেছে, যার কারণে এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে ডেট্রিমেন্টাল। এবং এইটা নিয়ে এই পর্যন্ত আমার দেখা খুব কম ডিসকাশন মানে হয়েছে। এরপরে বাংলাদেশের সয়েল কন্ডিশন নিয়ে আমি অলরেডি বলে ফেলছি যে সফট ক্লে আছে এখানে, মানে নরম কাদা, যেটার মাধ্যমে ভূমিকম্পটা আরো এমপ্লিফাই হয়, ম্যাগনিফাই হয়। আর লুজ স্যান্ড আছে, বালি মানে লুজ বালি আছে, টাইট না, সেটার জন্য লিকুইফ্যাকশন হয়। দুইটাই প্রবলেম, এবং দুইটাই আছে আমাদের এখানে। কোনো কোনো জায়গায় দুইটা জিনিসই একসাথে আছে, মানে এটা হচ্ছে আরো ডেঞ্জারাস। এবং আমাদের বাংলাদেশের সয়েল কন্ডিশন যদি বলি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সয়েল টেস্ট রিপোর্ট দেখে বিল্ডিং ডিজাইন করি। সেটা করতে গিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্স মানে হলো, সেই আলোকে আমি যদি সারা বাংলাদেশের সয়েল কন্ডিশনটাকে সামারাইজ করি তাহলে এরকম কিছু একটা পাই। অবশ্যই ডিফারেন্ট আছে, বাট মোটামুটি ভাবে এরকম। উপরে ভরা বালি বা কাদা যে কোনো একটা দিয়ে ফিল আপ করলো, তার নিচে কিন্তু অরিজিনাল নরম কাদা মাটি, তার নিচে হলো মানে ডেন্স বালি, মানে ঘনত্ব বেশি এরকম বালি, টাইট বালি। এই হলো আমাদের মাটির কন্ডিশন। এবং আমরা যদি এরিয়া ওয়াইজ ডিসকাশন করি তাহলে সিলেটের প্রবলেম কি? এখন আপনাদেরকে বলতে হবে সিলেটের প্রবলেম কি বলেন। ভূমিকম্পের সোর্স যেটা এপিসেন্টার, তার কাছে নাম্বার ওয়ান প্রবলেম। তার উপরে যদি ওখানে মাটি খারাপ হয় তাহলে আরো প্রবলেম যোগ হলো, মানে ওয়ার্স্ট সিচুয়েশন হইতে পারে। নেক্সট হলো চট্টগ্রাম, চিটাগাং, চট্টগ্রাম, কি সমস্যা?
ওটাও ফল্ট লাইনের কাছাকাছি, এবং সেখানে কিছু কিছু জায়গা আছে নিচে কঠিন শিলা, মানে নিচে সফট রক আছে, তার উপরে মানে কাদামাটি এরকম আছে, ওইখানেও একই সমস্যা। এরপরে ময়মনসিংহ সিলেটের কাছে, ফল্টের কাছাকাছি। ঢাকা মানে সিলেটের চেয়ে দূরে আছে, বাট এটাও মানে ইয়ের মধ্যে আছে। এবং ঢাকার আরেকটা প্রবলেম হলো ঢাকার কাছে কয়েকটা ফল্ট আছে, এটা ডাউকি ফল্ট, আরেকটা হলো মধুপুর। এরপরে যদি খুলনায় আসি, খুলনার প্রবলেম কি বলছিলাম, ইয়ে থেকে দূরে আছে, বাট নরম কাদামাটি হওয়ার কারণে এখানে অ্যাম্প্লিফাই হবে। বরিশালে একই, খুলনা বরিশালের স্পেশালিটি হলো এখানকার মাটি খুবই খারাপ। রাজশাহীতে বালির পরিমাণ বেশি, বালি আছে বাট লুজ, কিন্তু আবার একটু মানে ঢাকার চেয়ে একটু বেটার পজিশনে আছে, কারণ একটু দূরে আছে। এই যে এখান থেকে তো আপনারা আইডিয়া পেলেন যে মোটামুটি কি। এখন আমি যদি সামারাইজ করি, কনক্রিট বিল্ডিং এর প্রবলেম। কনক্রিট বিল্ডিং এর প্রবলেম হলো, কনক্রিট জিনিসটা হলো ব্রিটেল, ভঙ্গুর মানে কাঁচের মতো, হঠাৎ করে ভেঙে পড়ে, রডের মতো না, রড যেমন হঠাৎ করে ভেঙে পড়ে না। 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হলো আমাদের কনস্ট্রাকশন কোয়ালিটি খারাপ, যার কারণে কনক্রিটের কোয়ালিটিটা খুব পুয়ার, মানে খারাপ হয়। 3 নম্বর হলো এটার ভিতরে কনক্রিটটা যেহেতু ভঙ্গুর, এটাকে মানে ডাকটাইল করার জন্য, নমনীয় করার জন্য, এটা শক্তি বাড়ানোর জন্য যে স্টিলটা দেওয়া হয়, সেই স্টিলটা দেওয়ার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম মেনটেন না করার কারণে ওই স্টিল দেওয়ার যে বেনিফিটটা সেটা পাওয়া যায় না। হ্যাঁ, আপনারা হয়তো শুনে থাকবেন যে অমুক রড ব্যবহার করলেই ভূমিকম্প রোধী হয়। ঠিক আছে, রডের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করলে সেটা ওকে, বাট সেটা ব্যবহার করলেই হবে না, সেটা যেভাবে বাঁকাইতে হবে, যেভাবে সাজাইতে হবে, সেটাও লাগবে। নেক্সট হলো ফাউন্ডেশন এবং স্ট্রাকচারাল সিস্টেম নট গুড। ফাউন্ডেশন এবং স্ট্রাকচারাল সিস্টেমটা কোন সিস্টেমে গেলে ইয়া হবে, এইটা মানে কয়েকটা অপশন অ্যানালাইসিস করে বেস্ট অপশনটা বের করতে হবে। এইটা মানে ডিজাইনারের কাছে, এখানে সাধারণ মানুষের কাজ নেই। সফট স্টোরির কথা অলরেডি বললাম। ইনফিল ওয়ালের যে কথা বললাম যে এটা একটু ফিগার না দিলে বোঝানো যাবে না, এটা আমি আজকে অমিট করলাম। এরপরে হলো আমাদের মেজনরি বিল্ডিং, ইটের বিল্ডিং, ইট দিয়ে যদি আমি কোনো বিল্ডিং তৈরি করি, এখন কম হয়, আগে হতো বেশি। শুধুমাত্র মেজনরি বিল্ডিং মানে হলো ইটের উপরেই বিল্ডিংটা থাকবে, ইটের গাঁথনির উপরে। এরকম হলে সেইটাও প্রপারলি ডিজাইন করে করলে এটা কয়েকতলা পর্যন্ত, 4-5 তলা পর্যন্ত এটা পসিবল, ভূমিকম্প ঠেকাইতে পারে। কিন্তু সেটা হিসাব নিকাশ আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, কিভাবে করতে হবে এটার একটা সায়েন্স আছে। বেশিরভাগ ক্ষেত্রে সেটা সাধারণত ইঞ্জিনিয়াররা করে না, এটা নর্মালি মিস্ত্রিরাই করে, এটা হয় না, যার কারণে এটা মানে আর্থকুয়েকের সময় এটা হুড়মুড় করে ভেঙে পড়ে এবং এটা কলাপস ইমিডিয়েটলি, মানে একদম মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে। এবং কয়েকটা কেস স্টাডি আমি বলবো। আপনার একটা প্যাসেঞ্জার টার্মিনাল নদীর পাশে, মানে ঘাট, নদী পাশে হলো প্যাসেঞ্জার টার্মিনাল। এই বিল্ডিংটা ডিজাইন করা হলো আপনার 100 ফুট লেংথের পাইল দিয়ে, অনেকগুলি পাইল দেওয়া হলো ইন্টারন্যাশনাল কনসালটেন্ট। পরবর্তীতে আমরা অ্যানালাইসিস করে দেখলাম এখানে এত লম্বা পাইল দরকার ছিল না। দেখা গেছে যে মানে আমার এতগুলি পাইলও দরকার ছিল না, আমার এখানে বড় ডায়ামিটারের বড় মোটা পাইল দরকার ছিল, আরো কম লেংথের পাইল দরকার ছিল, আরো কম সংখ্যক পাইল দরকার ছিল। এখন অনেকে হয়তো মনে করবে যে আমার এটা 100 ফুট লেংথের পাইল দেওয়া আছে মানে হলো আমার বিল্ডিং মজবুত হয়ে গেছে। না, এটা পাইলের ডায়ামিটারটা হলো একটা ফ্যাক্টর, লেংথ একটা ফ্যাক্টর, মাটির কন্ডিশন একটা ফ্যাক্টর। এগুলি সব মিলে ওটা অ্যানালাইসিস করে দেখা গেল ওর চেয়ে কম খরচে বিল্ডিংটা করা যেত এবং করলে ভূমিকম্পের সময় এটা টিকে থাকবে। এখন এটা টাকা বেশি গেছে কিন্তু ভূমিকম্পের সময় এটা থাকবে না। তার মানে হচ্ছে ডিজাইনের একটা
মানে ডিজাইনের একটা বিষয় আছে, যেটা করলে অনেকে মনে করে ভূমিকম্প রোধী মানে বিল্ডিং বানাইতে গেলে মনে হয় অনেক টাকা পয়সা বেশি খরচ হয়। এটা আসলে ট্রু না, এটা একেবারে সত্য নয়। যে ঠিক মতো ডিজাইন করলে এটা মানে একই খরচের মধ্যেই ভূমিকম্প রোধী ডিজাইন পসিবল। এরপর হলো 15 তলা একটা বিল্ডিং 110 ফুট লম্বা পাইলের উপরে ডিজাইন করা আছে। ভার্টিক্যাল লোডে ঠিক আছে, কিন্তু আমরা ল্যাটারাল লোডে অ্যানালাইসিস করে দেখলাম পাইলগুলি সাফিসিয়েন্ট না, আরো ডাবল পাইল লাগবে। এখন এখানেও একই একই বিষয়। এখন অনেকে বলতে পারে তাহলে কি আমাদের ভূমিকম্প রোধী করতে গেলে তো খরচ বেশি হবে? না, ওই অপশনটাই ঠিক হয় নাই। যে আমি 16 ফিট বাই 16 ফিট যে পাইল ওখানে ঢুকাই দিলাম 110 ফুট লম্বা, এটাই ঠিক হয় নাই। আমার ওখানে পাইলের সিস্টেমটা চেঞ্জ করা দরকার ছিল। চেঞ্জ করলে আমার ওর চেয়ে কম খরচ আমার এটা ভূমিকম্প রোধী হতো। এরপরে রানা প্লাজার যে বিষয়, যে ভূমিকম্প ছাড়া এমনি বিল্ডিং ভেঙে পড়ে, তারপরে অন্য গুলি কি হবে সেটা বুঝতে পারছি। রানা প্লাজার কি হলো, সেখানে তো মানে ভুল একটার পর একটা। প্রথমে হলো একজন ডিজাইন করলো এটা রেসিডেন্সিয়াল, করলো কমার্শিয়াল, তারপরে ফ্লোর বাড়াইলো, তারপরে কোয়ালিটি ভালো না, একদিকে পুকুর ছিল একদিকে রাস্তা ছিল, এই জিনিসগুলো অ্যাডজাস্ট করা হয় নাই। তার উপরে আবার মানে ফ্লোর তো বাড়াইলোই, ফ্ল্যাট প্লেট করলো, সবার উপরে গিয়ে আবার জেনারেটর বসাইলো, মানে যেটা ভাইব্রেশন করে। আপনার এতগুলি পাপ করলে মানে কিভাবে রক্ষা পাবে? দু একটা মানে ছোটখাটো পাপ করলে মানে এমনি আমাদের এই যে বিল্ডিং গুলি আছে সবগুলির মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, কিন্তু ওইখানে ত্রুটির পরিমাণ এত বেশি হয়ে গেছে যেটা আর টিকানো সম্ভব হয় না। এবং আপনারা দেখবেন বাংলাদেশে আমি যখন মানে ট্রাভেল করি, মানে রাস্তায় চলাফেরা করি, তখন আশেপাশে দেখি, যেহেতু আমরা এই রিলেটেড লোক, দেখি ওখানে বিল্ডিং একটার পর একটা উঠছে। কিরকম? ফ্ল্যাট প্লেট, ছোট ছোট কলাম, অনেকগুলি কলাম দিয়ে বিল্ডিং তৈরি করা হচ্ছে। খরচ কোনো অংশেই কম না। ওই বিল্ডিংটাই যদি ঠিক মতো ডিজাইন করা হতো, সেম খরচ বা আরো কম খরচে ভূমিকম্প রোধী সম্ভব। এবং বাংলাদেশে অনেক রোড গার্ড তৈরি করা হচ্ছে, বিশেষ করে বড় বড় যে রোডগুলি সেইগুলি মানে লিকুইফাইয়েবল সফট সয়েলের উপরে তৈরি করা হচ্ছে। সেইগুলি কিন্তু ভূমিকম্পের সময় মানে ধসে পড়বে, ধসে পড়লে কি হবে, আপনার বিদেশি সাহায্য যে চিটাঙে আসবে সেটা ঢাকায় আনতে পারবেন না। তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তাহলে অলরেডি বলে ফেলছি যে ভূমিকম্প রোধী ডিজাইন আসলে ব্যয়বহুল না। এখানে আর্কিটেকচারের কারণে মানে সৌন্দর্য বর্ধনের কারণে হিউজ এক্সপেন্সিভ হয়ে যাবে বিল্ডিং। সেই তুলনায় ভূমিকম্পের জন্য যে ভূমিকম্প রোধী যে ডিজাইন, সেটার জন্য তেমন কোনো বেশি এক্সপেন্স লাগে না। এবং ভূমিকম্প হলে কি হবে এটা নিয়ে আমি আশা করব যে পরবর্তী যারা ডিসকাশন করবেন ওনারা বিশেষজ্ঞ ওনারা আলাপ করবেন। হ্যাঁ, আমি জাস্ট কতগুলি পয়েন্ট এখানে দিলাম যে এই সিনারিওগুলি ওনারা বলবেন। আমি আশা করব যে কি হবে মানে পরিস্থিতিটা। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একই মাত্রার ভূমিকম্পে এক দেশে এক এক রকম ক্ষয়ক্ষতি হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যেই সমস্ত দেশে বিল্ডিং কোড মেনে ডিজাইন ঠিক মতো করে কনস্ট্রাকশন ঠিক মতো করে সেইখানে একই মাত্রার ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি কম। আবার ওই একই মাত্রার ভূমিকম্প হাইতি বা তুরস্ক একটা জায়গা হলো মানে ক্ষয়ক্ষতি অনেক বেশি। তার মানে কি বোঝা গেল? যে ভূমিকম্পের মাধ্যমে কি মানুষ মারা গেল, নাকি আমার ভুলের কারণে, আমাদের মানে ব্যর্থতার কারণে, আমাদের যে ম্যাল প্র্যাকটিসের কারণে হলো? তাহলে কে দায়ী? এটা তো আপনার ক্লিয়ার হয়ে গেল যে আসলে শুধুমাত্র ভূমিকম্পটাই দায়ী না, আমাদের যে প্র্যাকটিস আমরা কি করলাম সেইটাও দায়ী। আমরা যা যা করলাম সব তখন বের হয়ে যাবে, সব তখন বের হয়ে আসবে। এবং করণীয় কি? জনগণের সচেতনতার দায়িত্ববোধ এই যে এখন করা হচ্ছে, এটা একটা মানে পূর্ব প্রস্তুতি এইটার উপরে যদি সেমিনার করা হয়, লেকচার দেওয়া হয়, তাহলে মনে করেন 7 দিন করা যাবে। মানে বিভিন্ন পূর্ব প্রস্তুতির এত কাজ, হ্যাঁ অনেক কাজ, মানে ইঞ্জিনিয়ারদেরকে ট্রেন আপ করা, জনগণকে ট্রেন আপ করা থেকে শুরু করে মানে অনেক কাজ, মানে এটা হিউজ একটা সাবজেক্ট। আর বাংলাদেশের মানে
ন্যাশনাল বিল্ডিং কোড আছে 2020, যেটা লেটেস্ট করা হলো। অনেকে আসে আমার কাছে, অনেকে আসে যে বলে যে আমাকে ভূমিকম্প রোধী একটা বিল্ডিং ডিজাইন করে দেন, যে মানে কিছু ইনস্ট্রুমেন্ট লাগাই দেন যাতে ভূমিকম্প না আসে। আমি বলছি কিছুই লাগবে না, আপনি বিল্ডিং কোড মেনে বিল্ডিং করেন, ইনশাল্লাহ 80-90% সেফ। এবং আমরা যা আলাপ করলাম এটার পরিপ্রেক্ষিতে আমি এখানে শেষ করতে চাই যে পরবর্তীতে বিশেষজ্ঞরা আছেন, ওনারা আলোচনা করবেন এবং আরো দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি ওনার সাথে নতুনভাবে যোগাযোগ রাখছিলাম, আমি বলেছিলাম যে একটি টেক পেপার দেওয়ার জন্য বললেন যে আমার যে আলোচনা একটা টেক পেপার দিয়ে আপনি ব্যাখ্যা করা যাবে না, আমার জন্য তিনি বললেন যে আমি একটু ডকুমেন্টেশন প্রেজেন্ট করবো, এই জন্য সেমিনারের সাধারণত যেটা হয় যে টেক পেপার প্রেজেন্ট করা হয়, তার সাথে আমি কয়েকবার যোগাযোগ করেছি, বলেন টেক পেপার ব্যাখ্যা করবেন, আমি ডকুমেন্টেশন দিব। আমার মনে হয় যে টেক পেপার না হলেও আমরা যারা আছে এখানে উপস্থিত আছে সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি যে আসলে ভূমিকম্প থেকে ক্ষতি কমিয়ে আনার জন্য আমাদের কি করণীয়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন এই সেমিনারে পরিবেশ সাংবাদিক এবং 2012 সালে সরকার কর্তৃক আয়োজিত এবং ভূমিকম্প অ্যাওয়ারনেসের উপরে পদকপ্রাপ্ত এই সাংবাদিক উপায় থাকে, আমি তাকে সংক্ষিপ্ত আলোচনা করবেন অনুরোধ। আমি একটু সভাপতি দায়িত্ব থেকে বিনীত অনুরোধ করবো আমার তরুণ বন্ধুদের এবং বিগত সিনিয়র বক্তাদের যে আমাদের সময়ের একটু সমস্যা আছে, এজন্য 5 মিনিটের বেশি না বলে মূল জিস কথাগুলো বলবেন। কারণ প্রফেসর সাহেবের বক্তব্য তো আমরা শুনেছি, একজন বিশেষের ভাষণ আমার বাম পাশে, উনি এমএস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট, বিদেশ থেকে অনেক পড়াশোনা করেছেন, ওনাদের একটু সময় দেওয়া যাবে। অন্যান্য যারা আমরা অংশগ্রহণ করবো সবাই মূল্যবান বক্তব্য আমরা উপস্থিত হবো, কিন্তু সময় দিকে একটু খেয়াল রাখতে দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মানে এমন কিছু মানুষের সামনে কথা বলছি যেখানে স্যার হচ্ছে আমাদের আমাদের যারা গুরু তাদেরও গুরু। স্যারের সামনে আসলে কথা বলার সুযোগ পেয়েছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। যেহেতু স্যার বলেছেন যে খুব বেশি সম্বোধন না করতে, সময় বেশি ব্যয় না করতে, আমি সময় ব্যয় না করেই মূল কথায় যাই। একটা গল্প বলে মূল কথায় যাই আমার একটা ঘটনা দিয়ে। সেটা হচ্ছে একদিন সকালবেলা আমি দেখতে পেলাম যে হঠাৎ করে ভবন দুলছে। আমি যে ভবনে আছি সেই ভবনটি দুলছে এবং দুলতে দুলতে একটা পর্যায়ে ভবনটা আস্তে 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 দেবে যাচ্ছে এবং দেবে যাওয়ার একটা পর্যায়ে সেই এমন জায়গায় গিয়ে এটা আটকালো যেখানে হচ্ছে যে আমার দরজা এবং মানে আমার যে জানালা এবং হচ্ছে মাটি দুটো মাঝে হয়তো 1 ইঞ্চি তফাৎ। তো এই অবস্থায় আমি বুঝে গেলাম যে আমার বের হওয়ার কোনো উপায় নাই। তখন আমার মাথায় একটা বিষয় আসছে যে আমি কি করবো, আমার তো আর বাঁচার কোনো উপায় নাই বা কারোর সাথে যোগাযোগেরও কোনো মাধ্যম নাই, বাংলাদেশে কেউ আমাকে উদ্ধারও করতে পারবে না। তো আমাকে এখন আল্লাহ শরণাপন্ন হওয়া দরকার। আমি একটু অজু করে নামাজ পড়ি, আল্লাহর কাছে মৃত্যু কামনা করি। এটার জন্য আমি অজু করতে যাব, তখনই আমার ঘুমটা ভেঙে যায়। মানে এটা আমার স্বপ্ন ছিল। তো বাংলাদেশের প্রেক্ষাপট এমন পর্যায়ে যে এই আমাদের স্বপ্নেও আমরা ভাবছি না যে ভূমিকম্পে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি সেখান থেকে বাঁচতে পারবো। অর্থাৎ আমাদের ঢাকা শহরের প্রেক্ষাপট এভাবেই তৈরি হয়েছে। এটার কারণ কি? আমি যেহেতু ভূমিকম্প নিয়ে বা পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি, এখানে আমার এই কারণে হয়তো ভীতিটা আমার মধ্যে আর একটু বেশি, কারণ বেশি জানা হচ্ছে। এখানে আমাদের শাকিল নেওয়াজ ভাই আছেন, ওনারা প্রায়ই বলেন যে ঢাকা শহরে যদি দুর্ঘটনা হয়, ভূমিকম্প হয়, ঢাকা শহরের
অধিকাংশ যেমন রাজুকের একটা হিসাব বলি বা ফায়ার সার্ভিসের ফায়ার সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি এবং জাইকার একটা গবেষণায় দেখা গেছে যে 2019 সালে তারা গবেষণা করেছেন, যেখানে বলেছেন 7 মাত্রা বা তার চেয়ে একটু বেশি যদি ভূকম্পন হয় তাহলে বাংলাদেশে ঢাকা শহরে 72,000 ভবন ধসে পড়তে পারে এবং ক্ষতিগ্রস্ত হবে লাখের বেশি, 1,35,000-এর মতো ভবন। একইভাবে আরো অনেকগুলো ডেটা আছে যে ডেটাগুলোতে বলছে যে যদি ঢাকায় ভূকম্পন বড় করে হয় সেখানে ঢাকা শহরে বাঁচার কোনো পরিবেশ নেই। আর পুরান ঢাকার কথা যদি বলি, আমার চেয়ে আমাদের শাকিল নেওয়াজ ভাই অনেক ভালো বলবেন যে পুরান ঢাকায় আসলে ফায়ার ফাইটিং করা বা এই যে কোনো দুর্ঘটনা ঘটলে সেখান থেকে রক্ষা করার কতটুকু ব্যবস্থা আছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে পুরান ঢাকা নিয়ে আমরা সবাই কথা বলি, নতুন ঢাকা নিয়ে আমরা খুব বেশি কথা বলছি না। নতুন ঢাকায়ও কি আমাদের একটি ভূমিকম্প হলে বাঁচার কোনো ব্যবস্থা আছে? ধরেন আমি যে ভবনটাতে আছি, আমি একটি ভবনে যেখানে চাকরি করি, আমার ভবনে আমি 14 তলায় বসি। ভূমিকম্প অনেকবার ফেস করেছি আমি। এই যখন ভূমিকম্প হয় আমি যে সেখান থেকে কখনোই আমি আসলে নিজেকে বাঁচানোর চেষ্টা করিনি, করে আমি কোনো ফল দেখি না, কারণ নিচে যাব 10 সেকেন্ড ভূমিকম্প হবে সর্বোচ্চ, এর মধ্যে আমাকে 14 তলা থেকে নামার আমার কোনো ব্যবস্থা নাই। আমি হয়তো নেমেই গেলাম, নামার পরে আমি কোথায় গিয়ে আমার সামনে তো এতক্ষণ তো আমি একটা বিল্ডিং এর ভিতরে ছিলাম, এখন আমি যখন এখান থেকে বের হয়ে যাব তখন আমার চতুর্পাশে শত শত বিল্ডিং, কোন বিল্ডিংটা ভেঙে আমার উপর পড়বে না এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাহলে আমি কোথায় গিয়ে আশ্রয় নিব? তো আমার নামা আর না নামা একই কথা আমার মতে। আমরা পুরো ঢাকা শহরের যত ওপেন স্পেস আছে কোনো কিছুই আমরা অবশিষ্ট রাখছি না, ওপেন স্পেস গুলো আমরা নষ্ট করে দিচ্ছি। সেখানে যেখানে সম্ভব হচ্ছে আমরা শুধু বিল্ডিং তুলছি। এই যে দুর্ঘটনাগুলো ঘটলে আমরা কোথায় গিয়ে আশ্রয় নিব এই চিন্তা আমাদের কারোর মধ্যে নেই। রাজুকেরই একটি গবেষণা যেখানে দেখা যাচ্ছে এটা 2023 সালের, যে তাদের আওতাধীন এলাকায় 41টি ভবনকে তারা 2023 সালে 2021 সালে গবেষণা করে তারা চিহ্নিত করেছে যে এগুলো ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আমাদের বিএসএমএমইউ আছে, আমাদের জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবন আছে, কবি নজরুল কলেজের ভবন আছে, শুধু সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন আছে 23টি। এগুলো গত 2 বছর 3 বছরেও কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে ভেঙে ফেলা বা স্থানান্তর করার উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি, অথচ সরকারি গবেষণা। একই অবস্থা তুলনামূলকভাবে তারা এখানে খারাপ ভবন পেয়েছে 579টি। এগুলো শুধুমাত্র গবেষণায় সীমাবদ্ধ, এরপরে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো তাহলে কি রানা প্লাজার মতো ভবন আমরা কি বলতে পারি না যে ঢাকা শহরে শত শত রানা প্লাজা আমাদের জন্য ওয়েট করছে, শুধু একটি ঝাঁকুনি প্রয়োজন, ঝাঁকুনি এলেই হবে। এখন আপনি আমরা ভূমিকম্প সচেতনতার কথা বলছি। এই ভূমিকম্প সচেতনতার প্রথম স্টেপ হচ্ছে আমাকে ভূমিকম্পের ব্যাপারে সচেতন করা, অর্থাৎ আজকে ভূমিকম্প হবে এটা জানানো। সেটা তো জানানোর আমাদের কোনো ব্যবস্থা নাই, আমাদের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ব্যবস্থা তো নাই ভূমিকম্প নিয়ে। ভূমিকম্প হওয়ার 1 ঘন্টা পরে তারা আমাদেরকে জানাতে পারে না যে একটা ভূমিকম্প হয়েছে, এটার মাত্রা এত ছিল। কারণ কি? আমাদের আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট জনবল নাই। আমাদের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে ভূমিকম্পের তথ্য দেয় অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা কতটুকু এই ঢাকা শহরে ভূমিকম্প থেকে রক্ষা পেতে পারবো সেটার প্রশ্ন থেকে যাচ্ছে। আমাদের এই দায়গুলো কার, আমি সংক্ষেপে শেষ করতে হচ্ছে জন্য শুধু কয়েকটা কথা বলে যাই। আমরা ঢাকা শহরে ওয়েটল্যান্ড সব ভরাট করে পানি তুলছি প্রতিটা জায়গা। আমরা এখন নতুন ঢাকা যেখানে গড়ে উঠছে, যে যে জায়গায় গড়ে উঠছে, আমি যদি বলি আমাদের পূর্বাচল বলি, ডেমরা বলি, এদিকে যদি সাভারের এই পাশটা বলি, মিরপুরের অংশটা বলে, এগুলো সব ওয়েটল্যান্ড ছিল। এগুলো সব ফ্লাডপ্লেন কি বলে ফ্লাডপ্লেন এলাকা ছিল। এগুলোতে আমরা বাড়ি তুলছি। তো এই জায়গাটাই তো আসলে এটা পানির জায়গা, অতএব এখানে তো ভূমিকম্পের ঝুঁকি তৈরি হবেই। আমাদের পরিকল্পনাবিদরা পরিকল্পনা করছেন, আমরা যে নীতিটা তাদের মধ্যে থেকে উঠে গেছে। আমরা তাদের কাছে যে কেউ যদি বলে যে আমাকে একটা বাড়ির প্ল্যান দেন, সে করে দিচ্ছে, কিন্তু এটা কতটুকু ঝুঁকিপূর্ণ কতটুকু নিরাপদ এই ব্যাপারগুলো ভাবা হচ্ছে না। আমাদের সিটি কর্পোরেশন তারা শুধুমাত্র একটি ভবনের ট্যাক্স তোলাটাকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু তারা নিরাপত্তার বিষয়টা ভাবছে না। শেষ কথা, আমি আপনি আমরা প্রত্যেকেই ভাড়াটিয়ে থাকছি প্রত্যেকটা বাড়িতে। এই বাড়িতে আমি যে রাতে যে স্বপ্নের কথা বলেছি, এখানে আমার মাথায় তখন এটাও এসেছে যে আমি যদি এখন বেরোয়ও ছাদে যাই, কিন্তু আমার তো ছাদের গেটটা লাগানো, এই জায়গায় আমাকে নিরাপত্তা করবে কে? এই জায়গাগুলো
কোনো জবাব কিন্তু নাই। আশা করি আমার পরবর্তী বিজ্ঞ আলোচকরাও এগুলোর কোনো সমাধান দিতে পারবেন কিনা আমি জানি না, এ ব্যাপারে আলোচনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম। ধন্যবাদ শাকিলকে চমৎকার আলোচনা উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী মন্ডলী, উপস্থিত আমাদের সঙ্গে আলোচনা পেশ করছেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সহ সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শেখ আলম। আমি তাকে আলোচনা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সেমিনারের সম্মানিত সভাপতি, প্রবন্ধকার, অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি। আসলে প্রবন্ধকার চমৎকারভাবে তিনি আমাদের উপযোগী দিকগুলো নিয়ে আলোচনা করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। এখানে পরিবেশ বিজ্ঞানী আমাদের ডক্টর আব্দুর রব, উনি আসলে এই বিষয়ের সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত, উনি কথা বলবেন। এবং রেস্কিউ এ বিষয়ে আমাদের যেহেতু সিভিল ডিফেন্সের পরিচালক আছেন, সাবেক পরিচালক, উনি এটার সঙ্গে সম্পৃক্ত। বুয়েটের প্রফেসর ডক্টর সাব্বির মোস্তফা খান, উনি এটার সঙ্গে সম্পৃক্ত। এই জন্য আমি যে কথাটি শুধুমাত্র বলতে চাই যে আসলে আমাদের অডিয়েন্স আসলে সংখ্যার দিকে না তাকায়ে প্রবন্ধ উপস্থাপন করার পরে অডিয়েন্সের প্রশ্নোত্তরের একটা সুযোগ থাকলে ভালো হয়। অডিয়েন্স সিলেক্টিভ হলে বেটার, ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে, ডিজাইনারদেরকে নিয়ে, টেকনিশিয়ানদেরকে নিয়ে, লেবারদেরকে নিয়ে এবং পলিসি মেকার তাদেরকে নিয়ে। সংখ্যা অল্প হোক, কিন্তু তারপরেও যারা বিষয় বিশেষজ্ঞ, সম্পৃক্ততা যাদের আছে তাদেরকে রেখে করলে ভালো। যেমন আমাদের ঢাকা শহরে বিল্ডিং এর বিষয়ে, বিল্ডিং তৈরি করে তো মূলত ডেভেলপাররা, তারা দেখে তো আমি সেল করলেই সেল আউট, আমিও আউট। তো লংজারভিটি বা এখানে খরচ মিনিমাইজ কিভাবে করা যায়, এই সমস্ত বিষয়গুলো দেখেন এবং লুক্রেটিভ, অ্যাট্রাকটিভ এ বিষয়গুলো এনে সেল আউটটা ইম্পর্ট্যান্ট। এখানে সাস্টেইনেবিলিটি, এর ডিউরেবিলিটি, এটা কতদিন থাকবে, এর লাইফ কতদিন, এ বিষয়গুলো আসলে আনা হয় না। আমি এতটুকু কথা বলতে চাই। আর সরকারকে রিকমেন্ডেশন দেওয়ার পাশাপাশি যাদের সম্পৃক্ততা আছে, এই যে যারা ডেভেলপার বিল্ডিং করছে, রাজুকের সঙ্গে সম্পৃক্ত, সিভিল ডিফেন্সের সঙ্গে সম্পৃক্ত, যারা রেস্কিউ করে, তো এখানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে। বিল্ডিং এ অ্যাক্সিডেন্ট হলে এখানে ইলেকট্রিক্যাল পার্ট আছে, মেকানিক্যাল পার্ট আছে, যে এখানে জেনারেটর, লিফট, এগুলো আসলে একটা বড় বিষয়। বিল্ডিং এ অল্টারনেটিভ এক্সিট, ইমার্জেন্সি এক্সিটের যে কথাগুলো বলা হয়, বা সিভিল ডিফেন্সের গাড়ি ঢুকবে, পানি কোথায় পাওয়া যাবে, খাওয়ার পানি পাওয়া যায় না, আর রিজার্ভ ওয়াটার। তো আমাদের অনেকগুলো সমস্যা আছে, এর মাঝ থেকেও আমাদের করণীয় এবং সর্বোপরি আমাদেরকে সামগ্রিক প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদেরকে সতর্ক করা হলো, সচেতন করা হলো। এই জন্য এই প্রতিষ্ঠানের আয়োজক যারা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার শেখ আলমকে। সম্মানিত সুধী মন্ডলী, এরপর যে আমাদের সামনে আলোচনা পেশ করছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সম্মানিত সাবেক পরিচালক, বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ এবং যিনি দীর্ঘদিন রেস্কিউ টিমের প্রধান হিসেবে কাজ করেছেন এবং এই বিষয়ে উনি আমেরিকা থেকে এমএস করেছেন। তো তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং এখানে যারা বিশেষজ্ঞ আছেন এবং আমার যারা শ্রোতা আছেন, আসসালামু আলাইকুম। তো বক্তব্য দেওয়ার আগে আমি একটু বলছি, আজকের যে সবার সভাপতি উনি কিন্তু আমার ডাইরেক্ট টিচার। ওনার আন্ডারে কিন্তু আমি মাটি বলেন, ভূমিকম্প বলেন, তারপরে ইকোসিস্টেম বলেন,
আজকে আমার যে অবদান আছে এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় ডিজাস্টার নিয়ে যে কোর্স করেছি এবং যে খেতাবগুলো পেয়েছি তার অবদান কিন্তু অনাম। ঠিক আছে, তো আসা যাক, আজকে খুব পার্টিনেন্ট ব্যাপার নিয়ে আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করছি। এই ভূমিকম্প আলাপ আলোচনা করার জন্য আমি কেন এখানে, আমাকে কেন মূল্যায়ন করা হয়েছে? দেখেন, আমাকে আই হ্যাভ দি থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড দি প্র্যাকটিক্যাল নলেজ। সেটা হলো রানা প্লাজা আমি পুরো অপারেশন পরিচালনা করি, আমি নেপাল আর্থকোয়েকের অপারেশন পরিচালনা করি, আমি ফিলিপিনের বহুল আর্থকোয়েক অপারেশন পরিচালনা করি। ঠিক আছে, আমি জানি হোয়াট ইজ দি গ্যামেট, প্রবলেমটা কি। বাংলাদেশের প্রবলেমটা আমরা একটা সবাই ভয় দেখাচ্ছে যে 8 রিক্টার স্কেলে হলে ভেঙে চুরে ইটি হয়ে যাবে, বহুত রকম হাইপোথিসিস কথাবার্তা বলছে। প্র্যাকটিক্যালি বলতে হবে আসলে প্রবলেমটা কই, আমাদের প্রবলেমটা কি। প্রবলেম জানলে পরে আপনার সলিউশনটা কিন্তু এখানে আছে। আজকে আমি কেন আমাদেরকে এত ঝুঁকি বলবো, ঝুঁকির 1 নাম্বার কারণ হলো আমার বিপদ কি। আমি জানি যে ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়া প্লেট, আবার বার্মিজ প্লেট, এগুলা মুভমেন্ট করতে সাবডাক্টেড হচ্ছে। তা আলটিমেটলি তো বিপদ আমার এখানে আছে। এইটাও বাদ দিলাম, আমার আশেপাশে যে ফল্ট আছে এখান থেকেও কিন্তু ঝাঁকি দিচ্ছে নেপালে, ওখানে আমি কিন্তু এখানে ঝাঁকি খাচ্ছি। আমার ঝাঁকি দিচ্ছে মায়ানমারে, আমিও ঝাঁকি খাচ্ছি। এটা তো আমার জন্য একটা কি বিপদ না? এবং দেশের ভিতরেও 2023 সালে ডিসেম্বরে আপনার দোহারে হয়েছে, কেউ কোনোদিন কল্পনা করছে? দেয়ার ইজ এ ব্লাইন্ড ফল্ট, যেটা হলো আপনার ফিলিপিনে ভুল হয়েছিল, জীবনেও কল্পনা করে নাই যে এই জায়গায় হবে। তা আপনি তো জানেন না আমাদের দেশে পলি মাটিতে ভরা, হাজার হাজার ফিট নিচে কি আছে। আর আমাদের হলো কি, আমরা সেকেন্ডারি ডাটা নিয়ে আমরা মুভ করি, উই ডোন্ট হ্যাভ দি প্রাইমারি ডাটা। এটার জন্য রিসার্চ কোনো কিছু নাই। আমার স্যার আছে, এই যে ইউনিভার্সিটি গুলাতে রিসার্চের জন্য কোনো টাকাই নেই। যে দেশে রিসার্চ হবে না সেই দেশে এই ডিজাস্টার মোকাবেলা করতে পারবে না। আপনি যত বড় বড় আপনি বুলশিট করেন, কারণ রিসার্চের মাধ্যমে আসবে যে আসলে ঘটনাটা কি। আমাদের ওই ধরনের সুযোগ সুবিধা নেই। এখন আসা যাক এই তিনটা। আরেকটা হলো হিস্ট্রি, যে আপনি দেখেন 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত 120টে ভূমিকম্প হয়েছে, তার ভিতরে ঢাকা এবং এরিয়া অ্যারাউন্ড হয়েছে, যার রিক্টার স্কেল 5 থেকে শুরু করে নিচের দিকে। এটাও তো আমারে বলতেছে যে তুমি বিপদে আছো। আরেকটা বড় প্রবলেম হলো রেপিডলি আরবানাইজেশন। 1971 সালে ঢাকার ছিল 60 বর্গ কিলোমিটার, সেটা এখন বেড়ে হচ্ছে 360 বর্গ কিলোমিটার হয়েছে। আপনি চিন্তা করছেন ওই সময় কি পরিমাণ স্ট্রাকচার ছিল, এই সময় দেখা যায় এখন বলে 8 লাখ স্ট্রাকচার এখানে। এই স্ট্রাকচারের ভিতরে কি আছে? 300 বছর আগের বিল্ডিং আছে, 90s এর বিল্ডিং আছে, 1916 এর বিল্ডিং আছে, তারপরে হলো 80s এর বিল্ডিং আছে, 90s যেগুলো কোনো বিল্ডিং কোড কিছুই মানে না। বিল্ডিং করতে হলো 1993, আবার এইটা পাস করতে কত রকম কি ঝাঁকি। এটা পাস হইতে হইতে মুখ দেখতে প্রথমটা হলো 2006। 2006 পরে যে বিল্ডিং গুলো হয়েছে এগুলো তো কোনো আইন কানুন কিছু মানতেছে না। ঠিক আছে, ওদিক দিকেও আমরা আছি। আর ভূমিকম্পের যে প্রবলেমটা হলো এখানে বুঝতে হবে যে ক্রাস্ট আছে, এটা হলো কন্টিনেন্টাল ক্রাস্ট আছে, তারপর ওশেনিক ক্রাস্ট আছে, এখানে লিথোস্ফিয়ার আছে, অ্যাস্টোনোস্ফিয়ার আছে। এই যে লিথোস্ফিয়ারটা হলো স্যাররা আমাদেরকে শিখেছি 200 কিলোমিটার, এবং এই লিথোস্ফিয়ার হলো আপার মেন্টালের উপরে, এটা খুব রিজিড, এটা ভেসে রয়েছে লর্ডস ইয়ের উপরে, মেন্টালের উপরে, যেটা হলো আপনার ভিসকোসিটি, মানে ওই যে গ্রিজ দিলে পরে যেরকম না থলথলে করে না, এর উপরেই কিন্তু হচ্ছে। আর উপরে রিজিড, এই প্লেট গুলা কিন্তু ভেঙে বহুত রকম প্লেট আছে, তো প্লেট গুলা ঘর্ষণ হচ্ছে, অ্যাপার্ট হচ্ছে, শক্তি হচ্ছে, তখনই কিন্তু আপনার ভূমিকম্প গুলো হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম এই এরিয়াতে, বড় প্রবলেম, আমি রিসার্চ করতে, আমি পড়ছি, আমি ডিগ্রি অর্জন করেছি এশিয়া প্যাসিফিক এবং বিভিন্ন পেরুতেও। সবচেয়ে বড় প্রবলেম হলো শ্যালো ফোকাস আর্থকোয়েক,
যতগুলা আর্থকোয়েক হয়েছে সেগুলোর ডেপথ হলো 30 কিলোমিটারের ভিতরে। মাটির উপরের থেকে নিচে যত কমে আর্থকোয়েক হবে তত ডেঞ্জারাস। নেপাল আর্থকোয়েকের ডেপ ফোকাস কত ছিল? মাত্র 17 কিলোমিটার। হিউজ এফেক্ট হয়েছে। আপনি দেখেন ইয়াতে, এটা কি হলো কয়েকদিন আগে যে বড় আর্থকোয়েক হলো সেটাও 18 কিলোমিটার। এই শ্যালো ফোকাস আর্থকোয়েকের জন্য আমাদের বাংলাদেশ খুব হলো ভার্নারেবল। এখন আসি, সরি ভার্নারেবল না, আমরা বিপদে আছি। এখন আমার দুর্বলতাটা কি? আমরা এখানে যারা আছি বড় গলায় কেউ বলতে পারবেন ভূমিকম্প কোনোদিন দেখছেন বা ভূমিকম্প পড়ছেন? কেউ এই এক্সপিরিয়েন্স আছে কারো? আমার স্যারেরও নাই, কারো নাই, হয়তো আমার দাদার দাদার ছিল। এটা হলো আননোন ফিয়ার। এই যে বলে না বাঘ আইতেছে বাঘ আইতেছে, আমরা জানি না। তো আমরা ওই রকম কিন্তু বাঘ আইতেছে আমরা সব ছেড়ে যাবো। এটা হলো আমাদের বড় প্রবলেম। আমাদের আরেকটা বড় প্রবলেম, ঢাকা শহরের অ্যাট দিস মোমেন্ট এই আরবান এরিয়া বলেন, সাবার্বস, আরবান স্পেরোল, এগুলো শুনছি। এখন আরবান এরিয়া চলে গেছে কোথায়? টুঙ্গি পার হয়ে আপনি চৌরাস্তা পর্যন্ত চলে গেছে, ইভেন টাঙ্গাল পর্যন্ত ঠেকছে। হয়তো আরবান স্পেরোল ধরলে পরে স্যার আমার বাড়ি পড়বে, কারণ ছোট ছোট। আপনি বুঝছেন কত রকম হচ্ছে, ডেভেলপ হচ্ছে। কিন্তু এগুলো কিভাবে হচ্ছে? মাটি ভরাট করে। ঢাকা শহরের যে মাটি ভরাট করা হয়েছে তার পরিমাণ, এরিয়ার পরিমাণ হলো 70% এরিয়া আর্টিফিশিয়াল আর্থ ফিলিং করে করা হয়েছে। এবং ভূমিকম্পের জন্য সবচেয়ে বাজে জিনিস হলো আর্টিফিশিয়াল আর্থ ফিলিং, মানে বালি ভরাট করে। ঠিক আছে, তাহলে আপনি বুঝেন যে আপনি কই আছে। বসুন্ধরার পাশে দাঁড়ান, একটা গাড়ি গেলে পরে 3 রিক্টার স্কেলের আপনি কিন্তু থাকেন একটা কাপ। বুঝতে পেরেছেন? এই হলো প্রবলেম গুলা। আমরা সিস্টেম ম্যাপ একটা আছে, আই আজ দি করছেন, আমার অনেক ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আছে, জীবনেও দেখে নাই, বিএনবিসি খুলে দেখে নাই। এখানে আমার প্রফেসর বিজ্ঞ লোক আছে, ওনারে বলবো ওনার ইউনিভার্সিটিতে কয়েকদিন এই বিএনবিসি না পড়াইছে। কাম কাম টু দি পয়েন্ট, কোনোদিন দেখেছেন? আমরা শুধু পড়ালেখা করতেছি থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি পড়ালেখা করতে হবে। ওই বিদেশের ভাষা নিয়ে পড়ালেখা করা হবে না। বোর্ডের মতো জায়গায় কয়েকদিন বিএনবিসি নিয়ে পড়াইছে, আমাকে বলতে হবে। বোর্ডের মতো জায়গায় কয়েকদিন ফায়ার নিয়ে একটা ইয়েকে পড়ে। তাহলে আমাদের এডুকেশনের প্রবলেম হলে পরে আমরা কিন্তু এই জায়গায় আমরা কাজ করতে পারবো না। None of the maximum 80 থেকে 90% architect engineer, they have not seen the BNBC. They do not consider the BNBC. What to do আপনার হলো স্পিকিং ম্যান, এটা বুঝি না। কারণ আমি ড্রয়িং ডিজাইনে তো আমার কাছে বাংলাদেশের এমন কোন লোক আসে নাই, বড় বড় উস্তাদ এমন কোন লোক আসে না। আমি জিজ্ঞেস করছি, তাদের বড় প্রবলেম হলো বইটা একটা ছেলে ভালো করছে, তাকে নিয়ে এসে ড্রয়িং ডিজাইন করতেছে, উনি সাইন করতেছে। আমি তাকে বললাম যে হোয়াই ডিড ইউ ডু দিস? সরি ভাই আমার ভুলে গেছে, জীবনে আর করবো না। আমি যে আপনি তো মানুষ মারার জন্য জিনিস করতেছেন, বাট সে বাংলাদেশে বড় ধরনের একটাই। তো ওই জায়গাগুলোতে আমাদের একটাই হবে, আমরা এগুলো মানতেছি না। আমাদের অ্যাওয়ারনেস নাই, আমাদের তো কোনো টিমই নাই। টিম ওই যে বুলশিট করলে পরে হবে? ঢাকা শহরে মাত্র 21টা ফায়ার সার্ভিস, 36 জন করে লোক। আপনি ঢাকার 4 কোটি লোকরে সার্ভিস দেওয়ার জন্য আছে? আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, ভূমিকম্প হলে পরে 9 দিনের আগে আপনারা যাবে না, ইভেন যাবেই না কেউ। এটা ইটস ইউ যে আপনাকে সেভ করতে হবে। যারা বাইচা থাকবে তাদেরকে যুদ্ধ করতে হবে, এছাড়া আর কেউ পারবে না। যে অবস্থা ঢাকা শহর, ওল্ড বিল্ডিং আছে যেগুলো ভেরি ডেঞ্জারাস, আর্টিফিশিয়াল আর্থ ফিলিং আছে। আরেকটা বড় প্রবলেম, ঢাকায় যে পরিমাণ পানি কনজাম্পশন হচ্ছে, পার ইয়ার ওয়াটার লেভেল নিচে যাচ্ছে। ডোন্ট ইউ থিঙ্ক এই ওয়াটার লেভেল নিচে যাওয়াতে আপনার মাটির স্ট্রেংথটা কমে যাচ্ছে, ধরে আপনাকে যেভাবেই রাখবে, আপনার যে সিঙ্ক হোল হয়ে যাচ্ছে, নিচে তো একটা ভয়েড কি হচ্ছে। এবং আর্থকোয়েকের সাথে সাথে দেখবেন যে লচক খেলে পরে আপনি দেখবেন যে লর্চিং টর্চিং হলে পরে আপনার পুরো জিনিসগুলো হয়ে যায়। বড় প্রবলেম বাংলাদেশের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যে পর্যন্ত মানসিকভাবে, তারপরে বলবো যে ইথিক্যালি ঠিক না হবে ততদিন ভালো বিল্ডিং হবে না। এবং ভূমিকম্পের বড় প্রবলেম হলো ভেঙ্গে বিল্ডিং, এবং ভূমিকম্পের খাবারও হলো বিল্ডিং। এই বিল্ডিংটাকে ঠিকভাবে যদি জন্ম না দিতে পারে, তার মূল কারিগর হলো আর্কিটেক্ট,
এবং সিভিল ইঞ্জিনিয়ার, বাকিগুলো আমি বললাম না। এরা যতদিন ঠিক না আসবে ততদিন বিল্ডিং এর কোনো নিরাপত্তা হবে না, এই বক্তব্যের উপরেই থাকবে। কেন তারা কম্প্রোমাইজ করতেছে? কারণ সে বলতেছে যে আমি বিজনেসম্যান, আমি যদি 2 নাম্বারই না করি ভাই আমার তো বিজনেস থাকবে না। তার মানে উই আর কম্প্রোমাইজিং, এই কম্প্রোমাইজিং থেকে বের হয়ে আসতে হবে। এখন আসা যাক, প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে। ভূমিকম্পের জন্য সবচেয়ে বড় যে 4টা ফ্যাক্টর, বডি ওয়েভ এবং সারফেস ওয়েভ, যেটাকে বডি ওয়েভ আমরা বলি, পি ওয়েভ বলি, সেকেন্ডারি ওয়েভ বলি। পি ওয়েভ সবচেয়ে আগে থ্রাশ দেয়, কোন জায়গায় দিবে? পি ওয়েভ থ্রাশ দেয় আপনার হলো বেজ, বিল্ডিং এর বেজ। এখন বেজই যদি আপনার নরম হয় তাহলে আপনার কি হবে? তার মানে ওই জায়গায় আপনার শক্ত করতে হবে। এবং পি ওয়েভ পানি দেওয়া যায়, যে কোনো জিনিস দেওয়া যায়। আবার এস ওয়েভ হলো সেকেন্ডারি, এটা পরে যায়, এটা হলো পারপেন্ডিকুলারে যায়। পি ওয়েভটা স্ট্রেস কম্প্রেস করে, এটা পারপেন্ডিকুলারে যায়। এটাও কিন্তু প্রথমটা বডি আপনার যদি ফাউন্ডেশন দুর্বল করে ফেলে, দ্বিতীয়টা যে আরো দুর্বলটা আঘাত করলে কি আর ফেটে যাবে না, ক্র্যাক করে যাবে না? তারপরের খেলাটা হলো সারফেস ওয়েভ। এই সারফেস ওয়েভটা হলো মাটির সাথে। এখানে হলো লাভ ওয়েভ বলতে একটা জিনিস আছে যেটা পরে আসে, এটা কিন্তু এভাবে এভাবে যাইতে থাকে। প্রাইমারি সেকেন্ডারি ওয়েভ আপনি জংশন টংশন সব লুজ ফাটল করে ফেললো, এইটা আবার লেটারের মারলো, তখন এইটা কিন্তু তখন আরো দুর্বল করে ফেললো। পরবর্তী যেটা হলো রিলে ওয়েভ, যেটা হলো কাইনেটিক মোশন, ওই যে সমুদ্রের ঢেউ যেভাবে যায় না, এইটা যখন আসে তখন লর্চিং টর্চিং দুমড়ায় মুচড়ায় তখন বিল্ডিংটারে পুরা কলাপস করে ফেলে। পেন কেক বলেন, বিভিন্ন কেক আছে, এই করে ফেলে। তো এগুলো থেকে রক্ষা পেতে হলে পরে নাম্বার 1 আমাদের রিনফোর্স ফাউন্ডেশন করতে হবে, ফ্লেক্সিবল বিল্ডিং করতে হবে, ধাক্কা দিলেও যাতে এটা সহনীয় করতে পারে, এমন না রিজিড, তাইলে ভেঙে পড়ে যাবে। ঠিক আছে? সিসমিক বেস আইসোলেশন হবে, ডাম্পিং সিস্টেম, মানে শক অ্যাবজর্বার দেখেন না, এই অ্যাবজর্বার সিস্টেমে যেতে হবে। প্রেস, আমি প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম 1500 কোটি টাকার, আমার আন্ডারে সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ার ছিল, তাদেরকে আমি ধরতাম, ধরার পরে বলতে ওয়াই ডিড ইউ মিস্টেক দিস ওয়ান, পুরা বিম কলম লাগানোর পরে উনি তখন ব্রেস লাগাইতে। এটা হবে শুরু থেকে না লাগালে পরে এই ব্রেস গুলো হলো এস ব্রেসিং, কে ব্রেসিং, ভি ব্রেসিং, বিভিন্ন জায়গায় লাগতে হবে। ঠিক আছে? তারপরে রেজিস্ট্যান্ট ফ্রেম করতে হবে। তারপরে আপনার হলো যে আরেকটা জিনিস হলো যে এখানে আমাদের কিন্তু দেখেন মাটি যদি আপনি দেখেন দুর্বল, ভালো মাটি হয়, এটাকে কিন্তু আপনাকে কি করতে হবে? এই মাটিকে শক্ত করতে হবে, জিও টেক্সটাইল জিনিসপত্র ব্যবহার করতে হবে। 20 তলা আপনার পরিমাণ আপনি ডাগিং করছেন, এটা পরতে পরে জিও টেক্সটাইল জিনিসপত্র ই করেন, মাটিকে শক্ত করেন, সেটা আমি দেখি নাই কোনো জায়গায়, আমি এটা দেখি নাই। তারপরে হলো যে বড় জিনিস, এই জায়গায় যদি হাত না দেয়, এখানে ইঞ্জিনিয়ার আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, ওনাদেরকে বলবো এই জায়গায় যদি আপনারা ঠিক না করেন, সেটা হলো সিমেট্রিক্যাল ডিজাইনই যদি আপনারা ঠিক না করেন তাহলে কোনোদিনও হবে না। আপনাদের অ্যাভয়েড করতে হবে ইররেগুলার বিল্ডিং, ইররেগুলার স্পেস, মানে 3 কোণা 4 কাঠা জমি আছে আর ভিতরে 20 তলা উঠলেন, নো, এটাকে সমান্তর সিমেট্রিক্যাল, মানে সব জায়গায় সমানই নিবে। এটা ওভার হ্যাঙ্গিং বিল্ডিং থেকে বাদ দিতে হবে, ওভার হ্যাঙ্গিং। তারপরে রি এন্ট্রেন্ট কর্নার, আমরা টি টাইপ বানাই না বিল্ডিং গুলো টি টাইপ, যখনই আপনার লঞ্চিং টর্চিং হবে এই জায়গায় তো ক্র্যাক হবে, যেটা অ্যাফেক্ট হয়ে যাবে। এবং বড় প্রবলেম হলো আমরা সিমেট্রিক্যাল ডিজাইন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আরো বড় প্রবলেম হলো আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, এমএপি কনসালটেন্ট এবং ফায়ার কনসালটেন্ট, এই 4টা লোকের সাথে একটা লোকের সাথে কোনো কোলাবোরেশন কোঅর্ডিনেশন কিছু নাই, যার যার মতো কাজ করে, সেগ্রিগেটেড সেপারেট, যার ফলে এই বিপদগুলা আরো হয়ে আসতেছে। ঠিক আছে? এখন আসা যাক, যেহেতু আমি রেক্স কোঅপারেশন করেছি, আমাদের বড় প্রবলেমটা যেটা হলো, আমি আপনাকে বলতে পারি রানা প্লাজা, why so many casualties, why so many fatalities, because আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি না, যে যার যার মতো গেছে, যার যার মতো কাজ করছে।
কোনো কোঅর্ডিনেশন কোলাবোরেশন ছিল না। কোঅর্ডিনেশন কোলাবোরেশন রানা প্লাজাতে 72 ঘন্টা পরে আসছে। 72 ঘন্টার পরে একটা মানুষ বাইচা থাকার সম্ভাবনা 30% থাকে, মানে 70% লোক মারা যাওয়ার পরে পুরো অপারেশন আমরা শুরু করেছি। নেপাল আর্থকোয়েকে তারা 48 আওয়ার যাওয়ার পরে তারা অপারেশন ফুললি তারা চালু করছে, যখন তাদের সার্ভাইভাল প্রবাবিলিটি ছিল 48%। আর্থকোয়েকে অ্যাজ এ রেস্কুয়ার হিসেবে আমি বলতে পারি, আর্থকক হওয়ার মাত্র 30 মিনিটে যদি রেসপন্স করতে পারেন, দ্যাট ইজ কল গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারের জন্য প্রস্তুতি করতে হলে পরে ফায়ার মায়ার এগুলো কোনো দরকার নাই, কারো দরকার নেই, এটা তো কমিউনিটি পিপল। আজকে স্যার উনি বললেন যে উনি জাপান থেকে ডিগ্রি টিগ্রি করে আসছেন, পাস করেছেন, ওখানে পড়ালেখা করছেন। স্যারকে বলি, জাপানের 90% রেস্কিউ অপারেশন করে কমিউনিটি পিপল। যে কোনো ডিজাস্টার হলে পরে কমিউনিটি পিপল 90% কমপ্লিট করে ফেলে, বাকি 10% কাজ করে কে? আমার মতো গরিব ফায়ার ফাইটার বা অন্যরা। বুঝতে পেরেছেন? তো কমিউনিটি রেজিলেন্স যে পর্যন্ত হবে না, এ বাংলাদেশে কোনো কিছু হবে না। আজকে আমাকে বলেন সিটি কর্পোরেশন কি করবে? সিটি কর্পোরেশন তার তো কোনো ক্যাপাবিলিটি নাই। আপনি আমার বলেন সিটি কর্পোরেশন তারে বস বানিয়ে রাখছেন রেস্কিউ অপারেশনের, তার ছেলে কোনো কোয়ালিফাইড লোক আছে? ডিজাস্টার মিনিস্ট্রিতে কোনো কোয়ালিফাইড সার্টিফাইড যারা প্রফেশনাল লোক আছে? আপনি ওখানে যারা কাজ করতে পারে না, যারা বসায় ডাম্পিং করেন, সেই সমস্ত লোক ওখানে কাজ করতে, হাউ দি থিংস উইল বি ইমপ্রুভ? সেই জন্য আমি মনে করি বাকি সবাই এখানে স্যাররা আছেন, বিজ্ঞ লোকরা আছেন, কমিউনিটি লেভেলের ইম্পর্টেন্সটা দিতে হবে। যত জায়গায় কমিউনিটি আর দি ফার্স্ট সাফারার অ্যান্ড কমিউনিটি আর দি লাস্ট সাফারার। আমি 8 বছর দেখছি, মানুষ মারা গেলে পরে ওরে জেলে ঢুকাও মালিকরে, ব্যাংক বিল্ডিং ভেঙে গেছে, মালিকের কাছে টাকা জরিমানা নাও, তারপরে তাকে জরিমানা দিতে হবে, মালিক আছে, সবই মালিক। এখানে কিন্তু ফায়ারও নাই, যারা রেগুলেটরি কারও নাই, মালিক মানে কমিউনিটি। তো কমিউনিটি আর দি ফার্স্ট সাফারার অ্যান্ড দি লাস্ট সাফারার। এবং আপনি তো ভূমিকম্পে বাইচে গেলেন, ভূমিকম্পে যে মরে গেল সে বাইচে গেল, আর যে বাইচে থাকবে সে যে কি প্রবলেম সাইকোসোশ্যাল প্রবলেমে। রানা প্লাজাতে আমার মতো নাই, উইটনেস কেউ দিতে পারবে না। এক মহিলাকে হাত কেটে উদ্ধার করা হলো, তাকে নিয়ে যাওয়া হলো এনাম সাহেবের হাসপাতালে। ব্লাড দরকার নাই, সবাই ঝাঁপিয়ে যাচ্ছে। তার টাকা দরকার নাই, টাকা দিচ্ছে। খাবার দরকার নাই, খাবার দিচ্ছে। তাকে হোপ দিচ্ছে যে তুমি সুস্থ হও, 30,000 টাকা বেতন দেব। সেই মহিলাটা 1 মাস পরে যখন বাড়িতে গিয়েছে, সেই মহিলাকে আর কেউ লুক আফটার করে না, এবং তার ইনকাম নাই, জামাই তাকে ডিভোর্স, এবং মহিলা বারে বারে তাকে সুইসাইড করতে যাচ্ছে। এই সাইকোসোশ্যাল প্রবলেম এখানে হবে। আমি রিটায়ার্ড লোক, 2 কোটি টাকা দিয়ে বাড়ি করছি, জীবনে সয় সম্পত্তি দিয়ে, ব্যাংকের থেকে 5 কোটির লোন নিয়ে আমার বিল্ডিং ভেঙে গেল, আমি কি সুস্থ থাকবো? সেখানে ব্যবস্থা করতে হবে, সরকারকে আগে এগিয়ে আসতে হবে, তাকে সফট লোন কিভাবে রিকভারি করতে হবে সেই জায়গাগুলোতে আসতে হবে। আমরা ভার্নারেবল ইন্ডাস্ট্রি, আমরা বলি যে আমাদের গার্মেন্টস এত এইরকম। আরে ভাই, তুমি কি গার্মেন্টস কে আইডেন্টিফাই করতে পারছো যে তোমার কোন গার্মেন্টসটা কোন বিপদে আছে, কি রকম তার দুর্বলতা আছে? তুমি তো করতে পারো নাই। এই গার্মেন্টসটা যখন বন্ধ হয়ে যাবে, 30 লাখ মহিলা যখন চাকরি হয়ে যাবে, তখন কেমনে হবে? তখন তো সামাজিক অস্থিরতা অনেক বেড়ে যাবে। আজকে আপনি বলতেছেন ঢাকা শহরে তো কোনো খালি জায়গাই নেই। আজকে ভূমিকম্প হলে পরে আপনি কোথায় যাবেন? একটা ভূমিকম্প হলে পরে প্লেট স্থির হতে হতে 1 বছর পর্যন্ত লাগে, আর এই পর্যন্ত আপনার আফটার শক হইতে হবে। আপনাকে 3 মাস বাইরে থাকার জন্য তো আপনার জায়গা লাগবে, আপনার বাড়িতেই ঢুকবেন না ভয়ে। সেরকম শেল্টারের কোনো জায়গা আছে আপনার? আর শেল্টার করলে পরে সেরকম কি আপনার টয়লেটের জায়গা আছে? মহিলা ছেলেকে এক জায়গায় রাখবেন? জীবনেও তারা হবে না। ঢাকা শহরে ইনক্লুসিভ কিছু পিপল আছে, হিজড়া আছে, তারা জীবনেও আসবে না। তার কাছে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা আপনার আছে? ট্রাইবাল লোক আছে, সে তো জীবনে আপনার সাথে মিক্স হবে না, তাকে কি খাবার দেওয়ার কোনো ব্যবস্থা আছে? সেক্স ওয়ার্কার আছে, সে তো জীবনেও আপনার কাছে আসবে না, তাকে কিভাবে শেষ করবে? তার জন্য কোনো আপনার রিহ্যাবিলিটেশনের কোনো প্রোগ্রাম আছে? কোনো প্রোগ্রাম নাই।
এই সমস্ত বক্তব্য দিলে পরে শেষ হবে না। আই হ্যাভ সিন 8 বছরে শুধু বক্তব্যের ভিতরে থেকে যায়, ইমপ্লিমেন্টেশন এখন পর্যন্ত আপনার কোনো হয় নাই। কমান্ড কন্ট্রোল কোঅর্ডিনেশন বলতে কোনো কিছু নাই। আরে ভাই ড্রিল, আপনি বছর একবার ড্রিল করেন। আমি আজকে দাঁড়ায় এখানে যদি ড্রিল করি, সরকার বহুত যন্ত্রপাতি করছে, আমি আপনাকে লিখে দিতে পারি নান অফ দি পিপুল উইল এবল টু রেসপন্স, কারণ তাদের যন্ত্র আছে, সবই আছে, বাট দে আর নট প্রিপেয়ার্ড, দে আর নট ক্যারিং দি ড্রিল। বুঝতে পেরেছেন? তারপরে আসেন ইন্টারন্যাশনাল পিপল। স্যার আমি নেপালে দেখেছি ইন্টারন্যাশনাল পিপল আইসে বৈশে রয়েছে সবকিছু নিয়ে, নেপালে কোনো প্ল্যান করতে পারে নাই, তাদেরকে কেমনে রিসিভ করবে, কোন জায়গায় লাগাবে, কি করতে পারবে। আমি গেছি, আমারে কোন জায়গায় লাগাবে ওরা প্ল্যান করতে পারতেছে না। আমি তো কাছে একটা লাইট আছে, সুন্দর খাবার ব্যবস্থা আছে, ওখানে গিয়ে নেপাল পিপুল আইডেন্টিফাই করতে পারে না কোন জায়গায় ড্যামেজ বেশি হয়েছে, যার ফলে কম ড্যামেজ এলাকায় ম্যাক্সিমাম রিসোর্স চলে গেছে খাবার দাবার, বেশি জায়গায় স্যার কিছু যায় না, ওই এলাকাতে লোক মরে ভাত। তার মানে ড্যামেজ অ্যাসেসমেন্ট আমাদের তাড়াতাড়ি করতে হবে। তারপরে হলো যে কিছু কিছু জায়গা আছে যে অ্যাক্সেস নেই। আমার বলেন এই যে এয়ারফোর্সের যে হেলিকপ্টার আছে, আর্মির যে হেলিকপ্টার আছে, বিভিন্ন জায়গায় যে হেলিকপ্টার আছে, এগুলার কি ইন্টিগ্রেশন হয়েছে, কিভাবে এগুলো আপলিফটিং করে করবে, এগুলার একটা প্র্যাকটিস দরকার আছে। ঢাকার যদি আর্থকোয়েক হয়, আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উইল বি আইসোলেটেড, কোনো এয়ারপোর্ট ব্যবহার করা যায় না, করা যাবে না। ফিলিপিনের বহুল আর্থকোয়েকে দিয়েছে, একমাত্র এয়ারপোর্ট ছিল সেটা ব্যবহার করতে পারে না। তো আমাদের ওইরকম প্ল্যান থাকতে হবে যে নাইবার কোনো কান্ট্রিতে আমরা ওখান থেকে করে মোবিলাইজেশন করতে পারবো কিনা, সেগুলো একটা বিরাট আমাদের করা দরকার। আর বড় কথা হলো, আমি আমার বক্তব্যটাকে এখানে একটু সীমিত রাখবো। সেই জায়গা হলো, বিল্ডিং তো ভাঙলো, বিল্ডিং ভাঙ্গায় বেশি লোক মারা যাবে না, বেশি লোক মারা যাবে ফায়ার ফ্রম গ্যাস, ফায়ার ফ্রম ইলেকট্রিসিটি। হোয়াট ডু ইউ ডু? আপনি কি করবেন? ঢাকা সিটি খালি বার্ন হইতে পারে, বার্ন হইতে থাকবে, বার্ন হইতে থাকবে, কি করবেন? সে প্রিপারেশন নিতে হবে। তারপর হলো মাস ক্যাজুয়ালিটি বলা হয়ে থাকে। আমার একজন বললো ঢাকায় তো ভাই ভূমিকম্প হইলে পরে 2 লাখ লোক মারা যাবে। আমি যে হাউ ডু সেভ দিস পিপল, এই 2 লক্ষ লোককে কেমনে আপনি করবেন, ম্যানেজ করবেন? এই 2 লক্ষ লোক যদি পয়সা গয়লা বইটলি মিউটিলেটেড হয়ে যায়, তার গন্ধেই তো পরিবেশ নষ্ট হয়ে যাবে। তাদেরকে কি আপনার করা লাগবে না? আর ডেড বডি ম্যানেজমেন্টের একটা রুলস থাকতে হবে। আমার বাপ যদি মারা যায়, আমি তো চাবো আমার বাপের ডেড বডি দাও, নাহলে কেস করে দেবো। এই জটিলতা করার জন্য এখনো হয় নাই। মাস ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট, আপনার একটা হাসপাতালে যে অবস্থা দুর্বল, বাংলাদেশের সবচেয়ে দুর্বল হলো হাসপাতাল। এই হাসপাতালতে একটা লোকও তো রাখতে পারবেন না। আপনার ওপেন স্কাই গুলোতে আপনি যাদের ট্রিটমেন্ট করতে হবে, সেই ফ্যাসিলিটিস কি আপনি ডেভেলপ করতে পারছেন বা করতে পারছেন বা করবেন, সেই প্ল্যান আপনাকে থাকতে হবে। ডেব্রিজ ম্যানেজমেন্ট, এগুলো তো গেল, রিকনস্ট্রাকশন পেতে এত যে ডেব্রি বলা হয় যে 30 ট্রিলিয়ন না কত টন ডেব্রিজ হবে, এগুলা সরাইতেই তো 6 মাস বা 2 বছর লাগবে। এইগুলা সরাইতে 20 টনি বা 30 টনি ট্রাক লাগবে, 30,000 বা 50,000। এই প্রিপারেশন আপনার আছে? আপনার নাই। তো সব কথা আমি এখানেই শেষ করব, যে এত কথা বলার কোনো দরকার নাই। আমি চাবো, আমার রিকোয়েস্ট, বাংলাদেশের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়াররা ওনারা অনেস্ট হবে ডিজাইন, ড্রয়িং এবং কনস্ট্রাকশনে, তাইলেই কিন্তু আপনার 80% বিল্ডিংটাকে সেভ আপনি করতে পারবেন। বাকি হইলো কমিউনিটি পিপলের প্রিপারেশন। যদি আমরা করতে পারি তাহলে আমরা 100-এ 100 করতে পারবো, যদি না করতে পারি তাহলে আমরা বক্তব্য দিয়ে যাব এবং এইরকম ডেড বডি আমরা গুনবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ মেজর একে শাকিল নওয়াজ চমৎকার উপস্থাপনার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক জনাব ডক্টর সাব্বির মুস্তফা খান। তার আগে একটু ঘোষণা দিনে, আমরা একজন অতিথিকে দাওয়াত দিয়েছিলাম। উনি একটি পরিবেশবাদী অনেকগুলো সংগঠনের জোট, সেই জোটের উনি সভাপতি, সাধারণ সম্পাদক।
জনাব মোহাম্মদ আনারুল হক। তো আমাদের যেহেতু সময় এবং সবকিছু মিলে আমরা ওনাকে বক্তব্যের জন্য সময় দিতে পারিনি। ভাই যদি একটু সালাম দিতেন দাঁড়িয়ে, আনারুল হক ভাই। আমরা তাকে আলোচনার জন্য দাওয়াত দিয়েছিলাম, তো আমাদের সময়ের কারণে আমরা আবার ওনার কাছ থেকে অন্য কোনো সমস্যা বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক জনাব ডক্টর সাব্বির মুস্তাফা খান। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি স্যার, মূল প্রবন্ধ উপস্থাপক প্রফেসর জাহাঙ্গীর আলম এবং অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি একটু মানে আমার একটু অভিজ্ঞতা আপনাদের বলবো এবং আমার মানে কিভাবে এটাকে ট্যাকেল করা যায়। আগের বক্তা উনি অনেকগুলি দিক নির্দেশনা দিয়েছেন, আমি কিছুটা অ্যাড করব। প্রথমত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিজাস্টারের কথা জানি। আমরা খুব একটা নোন ডিজাস্টার হচ্ছে ফ্লাড বা বন্যা, আমরা প্রতি বছর এটাকে দেখি। এই জন্য বন্যা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে বিপুল পরিমাণ বাজেট আছে, বিভিন্ন সরকারি সংস্থা যারা এই বাজেটটাকে ইমপ্লিমেন্ট করে। আরেকটি ডিজাস্টার হচ্ছে সাইক্লোন, যেটা আমরা এটার জন্য আমাদের সাইক্লোন অ্যাওয়ারনেস, বিভিন্ন সাইক্লোন শেল্টার, বিভিন্ন প্রোগ্রাম আছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের আর্থকুয়েক বা ভূমিকম্প যেহেতু আমরা দেখি না, আমাদের এই ব্যাপারে আসলে সত্যি কথা বলতে যে জনসচেতনতা এটা খুবই কম। ভূমিকম্পের একটা মূল সমস্যা হচ্ছে যে ভূমিকম্প কারেক্টলি প্রেডিক্ট করা যায় না, যে কবে ভূমিকম্প হবে, কি মাত্রায় ভূমিকম্প হবে, এটার কোনো আগে থেকে প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। আপনাদের আমি একটা উদাহরণ দেই, যে মঙ্গল গ্রহে যে রোভার্স আছে, কিন্তু রোবট পাঠিয়েছে মানুষ, সেটা সোফার মানে 5টার মতো রোবট পাঠিয়েছে, সেটা পৃথিবী থেকে যেখানে ল্যান্ড করার কথা তার কয়েক মিটারের মধ্যে ল্যান্ড করে, মানে এত অ্যাকুরেটলি মানুষ পাঠাতে পারে। কিন্তু আমি যদি বলি যে ভূমিকম্প কবে হবে, কত মাত্রায় হবে, কি পরিমাণ ক্ষতি হবে, এটা মানে প্রেডিক্ট করা খুবই মুশকিল। এই কারণেই এটা একটা সমস্যা, এবং কি রেসপন্সটা কি হবে সেটা যদি আগে থেকে আমরা কোঅর্ডিনেট না করতে পারি তাহলে সমস্যা হবে। আমাদের ভূমিকম্প পরবর্তী 3টা মূলত সমস্যা হবে। সেটা প্রথম সমস্যা হচ্ছে যেটা ইমিডিয়েট, দ্বিতীয় সমস্যা হবে সেটা কিছুদিনের মধ্যে আমাদের ট্যাকেল করতে হবে, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। ইমিডিয়েট যে সমস্যাটা হবে সেটা হচ্ছে অগ্নিকাণ্ড বা ফায়ার, অর্থাৎ ভূমিকম্পের সাথে সাথে বিভিন্ন জায়গায় আগুন ধরে যাবে যদি বড় মাত্রায় ভূমিকম্প হয়, এবং এই ফায়ারকে আসলে অল্প সময়ের মধ্যে ট্যাকেল করতে হয়। আমি আপনারা জানেন যে বেইলি রোডে একটা আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে। দেখেন, এটা কিন্তু জাস্ট হাফ এন আওয়ারের মধ্যেই এতগুলি লোক মারা গেল। এখন সুতরাং ফায়ারকে কিভাবে আমরা ট্যাকেল করব, এটার ইমিডিয়েট রেসপন্স কি হবে, এটার জন্য অবশ্যই প্রোগ্রাম এবং কোঅর্ডিনেশন দরকার। দ্বিতীয় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে বিল্ডিং যেগুলি কোলাপস হয়েছে সেখান থেকে মানুষকে কিভাবে আমরা উদ্ধার করব। এটা একটু আগের বক্তা যেটা বলে গেলেন, এটা 24 ঘন্টায় করতে পারলে ভালো। 2 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে যদি দেখা যায় যে 5-6 দিন যদি পার হয়ে যায়, তাহলে আসলে পানি ছাড়া মানুষ তো সার্ভাইভ করতে পারে না। ঠিক আছে, এই কারণে তখন আন্ডার দ্য রাবল কেউ যদি 7 দিনের বেশি থাকে, তার মানে বেঁচে থাকার চান্স প্রবাবিলিটি খুবই কম, উইদাউট ওয়াটার আর কি। আচ্ছা, এরপর লং টার্ম যে জিনিসগুলি আসবে সেগুলো হচ্ছে বিভিন্ন ইউটিলিটি সার্ভিসেস। যেমন আপনার পানির পাইপ বিভিন্ন জায়গায় ব্রেকেজ, লিকেজ হবে, বাসায় পানির সাপ্লাই আসবে না, বিদ্যুৎ থাকবে না। এই যে ইউটিলিটি, ইন্টারনেট থেকে শুরু করে বাকি যত রকম ইউটিলিটি সার্ভিস আছে সবই ব্যাহত হবে। সুতরাং আমরা এই ইমিডিয়েট, শর্ট টার্ম এবং লং টার্ম যে সমস্যাগুলি হবে সেগুলিকে আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করব। যেমন আমাদের একটু আগে দেখলাম যে আমাদের আর্থকুয়েক জোনিং আছে, যে কোন জোনে আমাদের আর্থকুয়েক হওয়ার মানে আর্থকুয়েক হলে সমস্যা বেশি হবে, কোন জায়গায় কম হবে। কিন্তু এরকম রেসপন্সের জন্য আসলে একটা জোনিং দরকার। যেরকম আমি কোন জায়গায় আমাকে প্ল্যান করতে হবে যে বাংলাদেশের এই জায়গায় যদি ভূমিকম্প হয়, এবং সেখানে আমি আমার কারা কোঅর্ডিনেট করবে, কোন ইউনিটটা এখানে যাবে। কারণ অনেক একটু আগে বক্তা বললেন, অনেক উন্নত দেশেও ভূমিকম্প পরবর্তী আসলে রেসপন্স কিন্তু
আপ টু দ্য মার্ক হয় নাই, ঠিক আছে। এবং দেখা যায় যে টার্কির মতো উন্নত দেশেও যখন ভূমিকম্প হলো, দেখা গেল যে তাদেরও মানে আসলে ওই কোঅর্ডিনেশনটা নাই। সুতরাং বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, আমাদের কিন্তু এই কিভাবে আমরা রেসপন্ড করব সেটা খুবই জরুরি। 2004 সালে একটা ইন্দোনেশিয়ার কাছাকাছি বান্দা আছে বলে একটা জায়গা আছে, ওটার কাছাকাছি একটা ভূমিকম্প পরবর্তী একটা সুনামি হয়েছিল, ঠিক আছে। আপনারা সুনামি যদি আমি খুব সাধারণভাবে বলি, যে ভূমিকম্প হওয়ার পরে ওয়েভটা ট্রাভেল করে এবং একটা পর্যায়ে যে এটা যখন কোস্ট লাইনের কাছাকাছি চলে আসে, তখন বড় বড় ওয়েভ এসে হিট করে, ঠিক আছে। যেমন জাপানেও একটা ফুকুশিমায় সেম সমস্যাটা হয়েছিল। এবং এই 2004 সালের এই ভূমিকম্পতে আসলে বেশি মানুষ মারা যায় নাই, কিন্তু ভূমিকম্প থেকে যে সুনামিটা বা সমুদ্র থেকে বিরাট ওয়েভটা আসছে, সেটাতে শুধু ইন্দোনেশিয়াতেই লক্ষাধিক লোক মারা গেছে। সেখান থেকে অনেক দূরে থাইল্যান্ডে, ইন্ডিয়ার তামিলনাড়ুতে, শ্রীলঙ্কায়, এমনকি আফ্রিকাতেও লোক মারা গেছে। এবং আমাদের জন্য সেটা অতটা ক্ষতিকর হয় নাই, কারণ হচ্ছে যে ফল্ট লাইনে ভূমিকম্পটা হয়েছে সেটা নর্থ সাউথ ফল্ট লাইনটা ছিল, এবং যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে নর্থ সাউথ বরাবর, ফলে এই যে সুনামি ওয়েভ যেটা সেটা প্রোপাগেট করেছে ইস্ট ওয়েস্ট, ঠিক আছে, পূর্ব পশ্চিমে। এবং বাংলাদেশ এর উত্তর দিকে থাকার কারণে আসলে বাংলাদেশ তেমন সমস্যায় পড়েনি। এবং আসলে ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন জাপানে কিন্তু আর্লি ওয়ার্নিং সিস্টেম আছে সুনামির। ওরা সে আধা ঘন্টা আগে মানে ভূমিকম্পর সাথে সাথে ওরা এখন এই ওয়ার্নিংটা দেয় যাতে মানুষ হায়ার গ্রাউন্ডে চলে যেতে পারে। এখন বাংলাদেশেও আসলে সময় আসছে এই ভূমিকম্প পরবর্তী যে বিভিন্ন এর সাথে রিলেটেড যে ডিজাস্টার গুলি, সেগুলি কিভাবে আমরা হ্যান্ডেল করব। আর একটা হচ্ছে, এই আমি শুরুতেই বললাম যে ভূমিকম্প এমন একটা জিনিস যেটাকে প্রেডিক্ট করা খুবই মুশকিল মানে আগে থেকে। এবং অনেক অনেক আমরা কিন্তু ছোট ছোট ট্রেমার যেটা বা ছোট ছোট ভূমিকম্প কিন্তু সার্বক্ষণিকই হচ্ছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায়। কিন্তু আপনারা রিক্টার স্কেলে জানেন যে একটা সার্টেন, যত রিক্টার স্কেলে মাত্রাটা বেশি হবে তত আরো ভয়াবহ ভূমিকম্প হবে। এবং আহ, এই ভয়াবহ ভূমিকম্পকে আমরা কিভাবে আসলে মোকাবেলা করব সেটা আমাদের আহ আহ, আহ, খেয়াল রাখতে হবে। পরিশেষে আমি খালি একটা কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি যে আমি তাইওয়ান যখন ভিজিট করতে গেলাম, সেখানে তাইওয়ানের যে সবচেয়ে বড় বিল্ডিংটা সেটার আহ, নাম হচ্ছে তাইপেই 101, ঠিক আছে। এটা প্রায় 100 তলার উপরে একটা বিল্ডিং। এবং ওই বিল্ডিং এ আমি একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, সেটা যেহেতু এরকম একটা হাই রাইজ বিল্ডিং, সেটাতে উইন্ড মানে বাতাসের যেহেতু হাই রাইজ যত হবে সেটাতে বাতাস তত বেশি আসবে, এবং ভূমিকম্প, এই দুইটাকে টেক কেয়ার করার জন্য একটা বল, একটা গোল্ডেন কালারের একটা বল আছে ওখানে। এবং ওইটার একটা ড্যাম্পার হিসেবে কাজ করে। ড্যাম্পারটা হচ্ছে এরকম যে মানে দেখা যাচ্ছে বাতাসে যদি বিল্ডিংটা বা ভূমিকম্প যদি একদিকে নিতে চায়, সেটা ওটাকে আবার টেনে মাঝখানে আনার চেষ্টা করে। সুতরাং এই দিকে নিতে গেলেও মাঝখানে নিয়ে আসবে, এদিকে নিতে গেলেও মাঝখানে নিয়ে আসবে। এরকম আপনি ইন্টারনেটে দেখতে পারেন যে তাইপে 101-এ এই যে উইন্ড এবং ভূমিকম্প নিরোধক যে ড্যাম্পারটা আছে, এটা আসলে কিভাবে ওয়ার্ক করে। আমি আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এরপরে জনসচেতনতা আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আসলে যেটা বললেন যে অনেক সময় রেসপন্স টিম আসতে দেরি হয়, আসলে কমিউনিটি লেভেলে আমাদের আহ, আমাদের কিছু করণীয় আছে। বনানীতে কিছুদিন আগে উনি বললেন আসলে আমাদের ফায়ার সার্ভিসে একটু অপ্রতুলতা আছে, কিছু করার নাই। বনানীতে কিছুদিন আগে আমাদের যে আমি অফিসে ছিলাম তার পাশের বিল্ডিং এ আগুন লাগে। আমি আসলে তখন ঘড়ি দেখতেছিলাম যে ফায়ার সার্ভিসটা কতক্ষণ পরে আসে, ঠিক আছে। এখন বনানী এটা হচ্ছে যে চেয়ারম্যান বাড়ির কাছাকাছি একটা জায়গা, বুঝতেই পারছেন যে এটা ঢাকা শহরের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে কিন্তু 25 মিনিট সময় লেগেছে। এবং এই 25 মিনিটের মধ্যে লাখ ভালো যে সেটা একটা একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং এর যে লেবাররা যেখানে থাকতো সেখানে আগুন লাগায় অত অত ক্ষতি হয় নাই, কিন্তু ওখান থেকে আগুনটা পাশের বিল্ডিং এ আহ, চলে আসতেছিল আর কি। এখন এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে ফায়ার ব্রিগেড এসে আসলে পানি, তাদের যে ট্রাকে যে পরিমাণ পানি থাকে সেটা অনেক সময় অপ্রতুল। এই যে আমাদের ফায়ার হাইড্রেন্ট নাই, আমি
পানি যেখানে রেডিলি পানির সাপ্লাই পাবো, এসে প্রথমে কি করবে যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পানিটা ব্যবহার করে, তাদেরও কিছু করণীয় নাই। এই কারণে আমি যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকের ব্যক্তি পর্যায়ে এবং কমিউনিটি পর্যায়ে আসলে আমরা কোনো ধরনের যদি ডিজাস্টার হয়, সেটা ফায়ার হোক বা ভূমিকম্প হোক, সেটাকে আমরা নিজেরা কিভাবে মোকাবেলা করতে পারি সে ব্যাপারে আসলে জনসচেতনতা, এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনাদের সবাইকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ডক্টর সাব্বির মুস্তফা খান। সম্মানিত সুধীমণ্ডলী উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ভূগোল ও পরিবেশ বিজ্ঞানী, মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব প্রফেসর ডক্টর আব্দুল রব। সম্মানিত স্যারকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আয়োজিত আলোচনা সভা বিষয়টা হচ্ছে ভূমিকম্প ঝুঁকি রিস্ক পরিপ্রেক্ষিত বাংলাদেশ। বাংলাদেশ কতটা ঝুঁকিত আলোচনা করেছেন এখানে অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত গবেষক বৃন্দ এবং চিন্তাশীল ব্যক্তিরা, শিক্ষাবিদ, এক্সপার্টস। প্রবন্ধ উপস্থাপন করেছেন এই আমাদের প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম, যিনি সাবেক অধ্যাপক পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটে। তিনি অত্যন্ত সুন্দরভাবে সমৃদ্ধ একটা রিসার্চ বেসড টেকনিক্যাল পেপার সহজ ভাষায় বাংলায় বুঝিয়ে বলেছেন এবং বলেছেন যে কিভাবে ভূমিকম্প হচ্ছে, বিশেষ করে উপমহাদেশে এবং বাংলাদেশে স্পেশাল, তার সম্ভাব্যতা, ভয়াবহতা এবং বিপদ উত্তরণের পথে আলোকপাত করেছেন তার এই সমৃদ্ধ পেপার থেকে। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে এখানে যে শ্রোতৃমণ্ডলী সাধারণত এইসব টেকনিক্যাল সেমিনারে আস্তে আস্তে সবাই চলে যায়, এখনো দেখি দাঁড়িয়েও আছেন, বেশ ভিড়। তো কারণ এই যারা এসেছেন তারা সত্যি, আমি গর্বিত যে আমার ছাত্রদের মধ্যে নাসায়ও কাজ করছে আমেরিকার, এই যে জেট প্রপালশন সেন্টারে, জিওমরফোলজি যেহেতু টেকনিক্যাল সাবজেক্ট আমার, আর কৃতি ছাত্রদের মধ্যে আমি ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়াই, জিওমরফোলজি আমার স্পেশালাইজেশন। তো সেখানে ভূমিকম্প এসে যায়। তো মেধাবী ছাত্র, আর্মির মেজর রিটায়ার্ড, দায়িত্বের পরিচালক ছিলেন আমাদের যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। উনি অনেক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে উনি এখন শিক্ষক আছেন, অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি, অন্যান্য অনেক ইউনিভার্সিটি, বুয়েটে উনি পড়ান আর বিদেশ থেকে ডিগ্রি করেছেন। তো উনি হলেন কি এখন আমাদের হিরো। উনি মিডিয়াতে আসেন এবং সবাই চিনে এবং অনেক পুরস্কার প্রাপ্ত। তাছাড়া এখানের মধ্যে প্রফেসর ডক্টর সাব্বির মুস্তফা, বুয়েটের, তিনি অত্যন্ত সুন্দর একাডেমিক বক্তব্য রেখেছেন, যা গ্রহণ করলে উনি পরামর্শ দিয়েছেন কিভাবে বিপদ হবে, বিপদের উত্তরণের পথ। আমি সংক্ষেপে বলবো, আসলে পেপার বা আলোচনা আমি থাকার কথা, সব সভাপতিদের দায়িত্ব, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন এইটা, কিন্তু এই সাবজেক্টটা হয়ে গেছে আমার। আর এখানে প্রণিধানযোগ্য যে আমি বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্টের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমি সেন্ট্রাল চেয়ারম্যান ছিলাম পুরো 2 বছর কেয়ারটেকারের সময়, এবং পরবিতপুর মালির ঘাড়ে আমার সময় সিডর হলো। তো সিডর অপারেশনে আমি আল্লাহর ইচ্ছায় নেতৃত্ব দিয়েছিলাম, আমার ক্ষুদ্র নেতৃত্ব, ওনাদের সবার আপনাদের সহযোগিতায় সেই ভয়ঙ্কর বিপদে কিন্তু সাকসেসফুল অপারেশন ছিল। রেস্কিউ, রিহ্যাবিলিটেশন, সেগুলো তো প্রিপেয়ারনেস রেড ক্রসের যেটা সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের জন্য অনেক বেশি। এখানে আর্থকুয়েক যেটা হবে, বড় জল যখন এরকম নেড়ে উঠে কেঁপে উঠে, তখন ভূমিকম্প।
আমাদের সিলেটে বলে বৈশাল। 1897 সালে হয়েছিল। আমার বড় মা, আমার মায়ের দাদি, তার মনে আছে তিনি 7-8 বছরের বালিকা ছিলেন, কিশোরী। তখন পাকা বাড়ি জমিদারদের ছিল, সবগুলো মাটির সাথে মিশে গিয়ে সিলেটে। এবং যারা সিসমোলজিস্ট মানে আর্থকুইক নিয়ে গবেষণা পড়াশোনা করেন, এটা জিওলজির একটা ব্রাঞ্চ। আমি জিওলজি কিছুটা, জিওমরফোলজি পড়েছি, আর বুয়েটে কিছু ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ওনারা জিওমরফোলজি, হাইড্রোলজি স্পেশালিস্ট, ওনারা কিছু জেনেছেন। আমার বন্ধু আলামিন সাহেব ওনারা পড়েছেন। কিন্তু জিওলজিস্ট যারা, সেসমোলজি স্পেশালাইজেশন, সাব স্পেশালাইজেশন, তাদেরকে আমাদের এখানে এগিয়ে আনতে হবে, দায়িত্ব দিতে হবে। আমি অবাক হয়ে দেখলাম, আমাকে মাঝে মধ্যে গভর্নমেন্টের বিভিন্ন যে অ্যাডভান্স লেভেলের যেসব ডিসকাশন হয় অথবা সেমিনার হয়, তো অতিথি হিসাবে নেন। তো আমি গিয়ে দেখলাম সিভিল ইঞ্জিনিয়ার ওনারা আসবেন, ডেফিনেটলি বিল্ডিং টিল্ডিং আরবানাইজেশন এইগুলোতে ওনাদের ভূমিকা আছে। তো মূল ভূমিকা থাকবে কাদের? রিসার্চের জন্য জিওলজিস্ট, আর্থকুয়েক স্পেশালিস্ট, তারপর হলো কি ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক, ওনারা থাকবেন। তো আমি গিয়ে বললাম যে আমাকে যখন আলোচনা হল, তখন আমি খুব ইয়াং ছিলাম, আমি বললাম যে এখানের মধ্যে সচিব সাহেব কি, উনি ইকোনমিক্স, তো ডেফিনেটলি তারও ভূমিকা থাকবে। বললেন না ওনার পেপারে সবারই, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট যেগুলো অ্যাডজাস্ট করে। এই বিল্ডিং, রাস্তা স্ট্রাকচার, এগুলো সিভিল ইঞ্জিনিয়ার, বাড়িঘরের ডিজাইন এগুলো আসে ইনডাইরেক্টলি, আর কিছু কম। আর ডাইরেক্ট স্টাডি সেসমোলজিস্ট, অর্থাৎ সাব স্পেশালাইজেশন অফ জিওলজি। জাপানে, আমেরিকা, ক্যালিফোর্নিয়া এলাকায়, তারপর টার্কিতে, ইরানে, যেসব জায়গায় হলো কি ভালনারেবল, ওই যে বললেন না যে ফায়ার, রিং অফ ফায়ার, যে ফল্ট লাইন গুলো, পৃথিবীর উপরটা ডিমের খোসার মতো অনেক টুকরো টুকরো প্লেটস, এই প্লেট গুলো মুভ করছে। এই মুভ গুলো কখনো এরকম মুভ করে, শিয়ার মুভমেন্ট, কখনো কনভার্জিং, কখনো ডাইভার্জিং, এবং এই মুভমেন্টের সময় যখন ঘর্ষণ হয়, নিচের দিকে যায়, এনার্জি অ্যাকুমুলেট করে, এনার্জি রিলিজ হলেই ক্যাপে উঠে। তো কোন জায়গায় হচ্ছে, ভূমি কিরকম, সাবসারফেস রক্স কন্ডিশন, শিলার অবস্থায়, এইগুলো টেকনিক্যাল আসবে। আমরা টেকনিক্যাল দেশে বিদেশে যখন বক্তব্য রাখি এইগুলো বলি। আমাদের বন্ধুরা আপনারাও সচেতন, আমাদের দেশে হতে পারে, কারণ আমাদের উত্তরে হিমালয়, দক্ষিণ পূর্ব দিকে আমাদের বার্মিজ প্লেট, ইন্ডিয়ান প্লেটে এখানে মধ্যে সংঘর্ষ হচ্ছে, আর উত্তরে ইন্ডিয়ান প্লেট ঢুকে যাচ্ছে ইউরেশিয়ান প্লেটের নিচে দিয়ে, হিমালয় পর্বত উত্থিত হচ্ছে। এখানে প্রলয়ঙ্কর কিছু হতে পারে, যে এনার্জি গুলো অ্যাকুমুলেট করছে। তাছাড়া স্টুডেন্ট যেসব ফল্ট আছে দেশের ভিতরে, বললেন যে ডাউকি ফল্ট, তারপর হলো গিয়ে অন্যান্য ফল্ট গুলো আমাদের সেন্ট্রাল বাংলাদেশে, তো এইগুলো তো আমাদের বিপদের কারণ হতে পারে। এবং স্পেশালিস্টরা, সেসমোলজিস্টরা বলেন 8 মাত্রার সম্ভাবনা আছে। ওই যে বললাম যে 1895 বড় বৈশাল, সিলেটের বড় ভূমিকম্প, সেটা কিন্তু রিক্টার স্কেলে 7.2, সবার আই কুড রিকালেক্ট, সেটা হয়েছিল। এটা যদি হয় 7 মাত্রা, ডেফিনেটলি আমাদের যেভাবে করছে অসৎ, মানুষের ইমান, আমল, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা নেই, লোভ, বেশি বেশি পাওয়ার বাসনা কবর পর্যন্ত নিয়ে যাবে, ধ্বংস ডেকে আনছে। এই যে যারা এগুলো বানানোর মহৎ দায়িত্ব, সবার কথা বলছি না, ভালো আছে, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে এই রাজুকের নগর ভবন গুলোতে যান, আল্লাহ দিলে কিছু দিয়ে যেতে হবে, সেগুলো অফিসিয়াল না, এবং বালিশের ভিতরে, তুষকের ভিতরে টাকা পাওয়া যায়, মাঝে মধ্যে ধরাও পড়ে। একজন মানুষের কত টাকার দরকার? আমরা বিচার করছি, এইগুলো দিয়ে বলছি এত টাকা, হারিকেন জ্বালিয়ে হাত পাকে দিয়ে চলেছি। এখন ফ্যান, এসি আছে আমাদের বাড়িগুলোতে, বেশিরভাগই আমরা মধ্যবিত্ত,
তা হালাল রুজিতে এখন বাঁশ দিচ্ছে রডের পরিবর্তে, এগুলো আমার কথা না। এবং বেদনার ব্যাপার হলো সরকার, আমি সরকারকে বলবো তাদের মধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ভালো মানুষ আছে, তারা কখনো স্পেশালিস্ট হিসেবে শাকিলকে স্মরণ করবে না। আব্দুর রবকে বলবে উনি তো অন্য পার্টির সমর্থক, বলেও মাঝে মধ্যে। এখানে পার্টি টাটি না, এখানে হিন্দু বুদ্ধ মুসলিম কেউ না, সবাই যারা যে লাইনে স্পেশালিস্ট এক্সপার্ট তাদেরকে ওই জায়গায় নিতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। এইভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই যে অপরিকল্পিত নগরায়ন, আধুনিকায়ন, তারপর হলো কি যে ট্রান্সপোর্টেশন যাবে, অগ্নিকাণ্ডে বলছে বেরোবে কোন দিকে, এই গ্যাসগুলো সবগুলো গিয়ে আগুন লেগে যাবে, সারা শহর দাউ দাউ করে জ্বলবে। একটা বলে না যে এই ইনফার্নো, একটা অগ্নিকুণ্ডে পরিণত হবে ঢাকা মহানগরী। মানুষকে কে বাঁচাবে? রাস্তাঘাট অপরিকল্পিত, চিকন রাস্তাঘাট, ফায়ার সার্ভিসের যেগুলো সার্ভিসেস গাড়ি এগুলো চলতে পারবে না, যেতে পারবে না। এই জন্য পরিকল্পিত নগরায়ন প্রিকন্ডিশন। 2 নম্বর হলো কি যে নগরের বাসিন্দাকে ছড়িয়ে দিতে হবে যে কেন ঢাকার মধ্যে, মানে এখানের মধ্যে 50 লক্ষ গার্মেন্টস কর্মী, গার্মেন্টস গুলোকে যদি আমরা ডিস্ট্রিবিউট করে দেই, যোগাযোগ ব্যবস্থা ভালো করে, তাহলে তো কি হতো, এত মানুষ এখানে বিপদে থাকতো না, হালকা হতো। এই জন্য ইন্টিগ্রেটেড, সমন্বিত নগর পরিকল্পনার সঙ্গে সঙ্গে ওয়েল কোঅর্ডিনেটেড ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ডেভেলপ করতে হবে। তো এইটা হলো কি একটা। 2 নম্বর, যে লোক যেখানে এক্সপার্ট তাদের পরামর্শ নিতে হবে, এবং এখানের মধ্যে রাজনীতি লাগবে না। দেশকে ভালোবাসতে, জনগণের স্বার্থে মানুষকে আমাদের বাঁচতে হবে। আমরা একটা মানে বিস্ফোরণাত্মক যে যেটা মেয়াদি বোমার উপর আছে, ভূমিকম্পের বোমা বলেন, অগ্নিকাণ্ডের বোমা বলেন, যে কোনো ধরনের ডিজাস্টার খুব ইমিনেন্ট, যে কোনো সময় এটা হতে পারে, কালকে হতে পারে, আজকে কয়েক মুহূর্ত পরে হতে পারে, আবার এটা 10-20 বছরের মধ্যে হবে। ওইগুলো রেকারিং পিরিয়ড আছে। 1897 হলে 7 বছরের রেকারিং পিরিয়ড 1997, অর্থাৎ 2000 সালে এখন হয়ে যাওয়ার কথা। কিছু বিলম্ব হচ্ছে, আল্লাহ রহম করছেন, অনেক এখানের মধ্যে আল্লাহ প্রিয় বান্দা আছে, এবং অনেক গরিব দুঃখী, আমরা বেশিরভাগ মানুষ গরিব দুঃখী। কিন্তু এই যে ধরনের সাইন্টিফিক এক্সপেরিমেন্টেশনের ফলে যা হয়েছে, এখন তো মডেল, মানে জিওলজিক্যাল সেসমোলজিক্যাল মডেলও বানাচ্ছে, তারা মোটামুটি এটা প্রেডিক্ট করা কঠিন, স্পেশালিস্টরা বলেছেন। কিন্তু মডেলের সাহায্যে ইউএসএ তে, তারপর ইউকে তে গবেষণা হচ্ছে, জার্মানিতে, জাপানে বিশেষ গবেষণা হচ্ছে। তারা রেকারিং পিরিয়ড গুলো স্ট্যাটিস্টিক্যালি তারা মোটামুটি বলতে পারে 5-10 বছরের এডিকশন। এই হিসেবে আমাদের এইগুলো স্পেশাল ডাটার মাধ্যমে এক্স্যাক্টলি, তো এগুলো স্পেশাল টেম্পোরাল ডেটা অ্যানালিসিস করে এগুলো আমরা 5-10 বছরের মধ্যে একটা ভয়ঙ্কর, মানে 6.5 থেকে 7.5 মাত্রা, এমনকি কেউ কেউ বলছে 8 মাত্রার রিক্টার স্কেলে ভূমিকম্পর সম্মুখীন হতে যাচ্ছে। এই জন্য প্রিপেয়ারনেস কি আমাদের একটা আছে, রেড কিচেন, আমি চেয়ারম্যান ছিলাম, গর্বিত, অত্যন্ত মানুষের মানব সেবায় তারা কয়েকবার নোবেল প্রাইজ, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম। কিন্তু বেশিরভাগ এখানে রাজনীতিকরণের মাধ্যমে, তারাও জানে যে সততা বা কিসের এই গরিব মানুষ আব্দুর রব, সেখানে তারা সবাই বলে যে একটা নজির স্পটলেস আল্লাহর কাজ করে আসছে 2 বছর, কিন্তু কোনো দাওয়াত দেয় না। আমার ফটোটা হটিয়ে নিয়েছে, কি জন্য? বলে যে উনি তো এক বিশেষ রাজনৈতিক দলের বাবাপন্ন। কেয়ারটেকের সময় নিরপেক্ষভাবে রেড ক্রিসেন্টের বৈশিষ্ট্য হলো অ্যাপলিটিক্যাল, মানে নন পলিটিক্যাল, কিন্তু ওখানে মধ্যে ঘুষ আর লোভের লেলিহান জিব্বা লক লক করে। আমি যে ওইগুলো দমন করেছি। তোরা বলছে স্যার আপনি জনপ্রিয়তা হারিয়েছেন, এত কঠোর, আমাদের কিচ্ছু খাইতে দেননি। এই খাওয়ানটাই হলো কি আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আল্লাহ কুরআন পাকে বলেছেন, বেশি বেশি পাওয়ার বাসনা তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু কখনো নয়, শীঘ্রই পাকড়াও করা হবে এবং নিক্ষেপ করা হবে জ্বলন্ত উনুনে। আমাদের সেই পাপ
এবং সেই যে আমাদের লোভ লালসা হিংসা জিজ্ঞাসা, এই দেশকে ভূমিকম্পের প্রয়োজন হবে না, নিজেরাই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আসুন এই জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সম্বিত ফিরে আসুক, কল্যাণের জন্য ডিজাস্টার থেকে আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করব, প্রস্তুতিকরণ। এই যে বললেন ওয়েল কোঅর্ডিনেটেড, যে রেড ক্রিসেন্ট সোসাইটি, তারপর এখানে ফায়ার সার্ভিস, তারপর বুয়েটের যেসব ডিপার্টমেন্টস আছে, ঢাকা ইউনিভার্সিটি জিওগ্রাফি, জিওলজি ডিপার্টমেন্ট, এদের সমন্বয়ে সরকারের উদ্যোগে খুব সুন্দরভাবে আমরা একটা সমন্বিত জাতীয় ডিজাস্টার প্রিপেয়ারনেস প্রোগ্রাম করতে পারি। জাতীয় ডিজাস্টার ওয়েল কোঅর্ডিনেটেড, সেখানের মধ্যে বুয়েট থাকবে, ঢাকা ইউনিভার্সিটি থাকবে, তারপর অন্যান্য যেসব সংস্থা এবং ব্যক্তি আছে স্পেশালিস্ট, তাদেরকে ডেকে নিয়ে যদি করা হয়, তাদের পরামর্শ গভর্নমেন্ট নেবে। এখন বললাম না যে ইকোনমিস্ট বাংলা সাহিত্যে পড়েছে, বাংলা সাহিত্য কবিতা হে সখী হামারি দুঃখেরও নাহিক ওর, এ মাহ ভাদর ভরা বাদর শূন্য মন্দির মোর, তাকে নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে সে সচিব হয়েছে, সে হলো কি এক্সপার্ট স্পেশালিস্ট ডাইরেক্টর। তা আমি বললাম বাবা তুমি তো আমাদের বাংলার ছাত্র, তুমি এখানে, বলে স্যার পলিটিক্যাল বুঝেন না, মন্ত্রী সাহেব আমার আত্মীয় আমাকে দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই বেটা তো মানুষকে মেরে ফেলবে, ডিজাস্টারে কি জানে। শাকিলকে, মেজর শাকিলকে সে দাঁড়িয়ে রেখে দিছে, সে হলো কি পরিত্যাজ্য। আব্দুর রব কোন রাজনৈতিক গন্ধ আছে। এইরকম করে দেশকে বাঁচানো যাবে না, দেশকে ঐক্যবদ্ধ করতে হবে। হিংসা জিজ্ঞাসা রাজনীতির ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মমতা ভালোবাসা জাতিকে বাঁচানোর জন্য আমরা একটা সংকটাপন্ন এই নগরবাসী, শুধু ঢাকা কেন, চিটাগাং, সিলেট, রাজশাহী, বড় বড় সব নগরী বিপদ সংকটাপন্ন। সব জায়গাকে বাঁচানোর জন্য আমাদের সমন্বিত ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়েল ইন্টিগ্রেটেড একটা উদ্যোগ নিতে হবে, একটা জাতীয় উদ্যোগ। সরকারকে সেই উদ্যোগ নিতে হবে, সেখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই থাকবে, যারাই এক্সপার্ট, যারাই কিছু দিতে পারবে জ্ঞান, তাদেরকে সেখানে আসতে হবে। এবং কমিউনিটি যে রেস্কিউ অপার প্রিপেয়ারনেস, ডিজাস্টার প্রিপেয়ারনেস, কমিউনিটিকে ইনভলভ করে, কারণ কমিউনিটি এইগুলোর 90 ভাগ 80 ভাগ মানে কাজ করে দেবে, সরকারকে সাহায্য করবে। সরকার তো আমাদের সরকার হওয়া উচিত, আমাদের সরকার। সুতরাং সেখানের মধ্যে সরকার জনগণ, সরকার কমিউনিটি, তাদের মধ্যে তো কানেকশন হওয়াই স্বাভাবিক, বাঞ্ছনীয়। তো সেই প্রত্যাশা রেখে আল্লাহর কাছে আমরা এই জাতিকে রক্ষা করার জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শ্রোতৃমণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, অংশগ্রহণকারী বিদগ্ধ জ্ঞানী এবং স্পেশালিস্টদেরকে আমার সভাপতি হিসেবে এই আজকের আয়োজকদের তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে এইরকম সেমিনার, এই প্রতিষ্ঠান, আজকের যে গ্রিন পিস সোসাইটি, আমি তাদেরকে আহ্বান করব প্রত্যেক ডিভিশনাল হেডকোয়ার্টারে, নগরী মহানগরীতে গ্রিন পিস